সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 921তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ শামীম হোসেনের জীবনের হৃদয় কাঁপানো, চমকে ওঠার মতো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে 100 পুরুষকে ফাঁকি দিয়ে প্রবাসী স্বামীকে রক্ষা করে এক নারী। দেখেন, ছোটোবেলা থেকে একটা কথার সাথে আমি অনেক বেশি পরিচিত, যেটা আপনারাও শুনেছেন। তা হচ্ছে, মেয়েদের বুদ্ধি নাকি সবসময় থাকে হাঁটুর নিচে। গুরুজনেরা বলে যে মেয়েদের বুদ্ধি নাকি থাকে হাঁটুর নিচে। কিন্তু আজকে আমি এই গল্পটা পাওয়ার পরে যেটা বুঝলাম যে এক মেয়ে এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছে, এমন এক ঘটনা তার স্বামীর জন্য ঘটিয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে সারা জীবন লেখা থাকবে। অবাক হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে মোহাম্মদ শামীম ভাইকে, যদিও এখানে তার বউয়ের গল্পটাই বেশি, তো আমি যেহেতু ছেলেদের গল্পই বেশি প্রচার করছি, আমি তাকে দিয়েই তার বউয়ের গল্পটা প্রচার করছি। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে শামীম ভাইকে এবং তার বউকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ কাকা পুপি। এছাড়া আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একটা বোন সহ ছোট 2 ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরে কোন এক প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমাদের তেমন কোনো জায়গায় সম্পত্তি নেই। আমি বেশিরভাগ সময় দেখে আসি বাবা অন্যের জমিতে ফসল ফলিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালায়। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আসলে আমার শৈশবে তেমন কোনো ঘটনা নেই। দুঃখ, কষ্ট আর একটুখানি আদর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি পড়াশোনার প্রতি মোটামুটি খুব ভালোই মেধাবী ছিলাম। আমি পড়াশোনা করতাম এবং আমার বাবার অনেক ইচ্ছা ছিল যে তিনি আমাকে পড়াশোনা করিয়ে একদিন মানুষের মতো মানুষ গড়ে তুলবে এবং বাবার ওই শ্রমের কারণে আমি পড়াশোনা করব এবং একটা পর্যায়ে আমার বাবা আমাকে দিয়েই তার দারিদ্রতা জীবন থেকে মুক্তি পাবে। এমন করতে করতে আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9 থেকে যখন আমি ক্লাস 10-এ উঠি, তখন হঠাৎ করে আমার কিছু বন্ধু হয়ে যায়। হঠাৎ করে কিছু বন্ধু হয়ে বলতে, এমনি স্কুলে তো আমার সব রকম বন্ধুই ছিল, বাট আমি সবার সাথে খুব বেশি একটা মিশতাম না। ক্লাস 9-10-এ ওঠার পর থেকে আমি কেমন জানি একটি গ্রুপিং বন্ধুর সাথে মিশে পড়ি। ক্লাস 6 থেকে আমার একটা ঘনিষ্ঠ বন্ধু আছে, ও হিন্দু, নাম হচ্ছে মানিক। মানিকের সাথে আমার উঠা বসা একটু বেশি ছিল। তো যখন আমি ক্লাস 10-এ উঠি, 9 থেকে ক্লাস 10-এ ওঠার পরে তখন আমার আরও কিছু বন্ধুবান্ধব বেড়ে গেল। মানে বন্ধুবান্ধব বলতে ক্লাসমেটদের সাথে আরও ঘনিষ্ঠতা বেড়ে গেল। তো এমন করতে করতে হঠাৎ করে আমাদের এক বন্ধু আছে, ও একটা মেয়েকে খুব পছন্দ করতো। ওই মেয়েটা ক্লাস 9-এ পড়ে, আমরা হচ্ছে ক্লাস 10-এ পড়ি। তো ও যখন ক্লাস 9-এ পড়ে ওই মেয়েটাকে ও খুব পছন্দ করতো। ওর নাম ছিল রনি। তো রনি তখন আমাকে আর মানিককে বলতেছে যে ওই মেয়েটা আমাদের গ্রামেরই, যে মেয়েটাকেও পছন্দ করতো ওই মেয়েটা আমাদের গ্রামেরই মেয়ে। তো একদিন হঠাৎ করে রাতের বেলায়, প্রায় রাত তখন 11টা থেকে 11:30 বাজে, হঠাৎ করে আমার এই বন্ধু রনি আমার বাড়িতে আসছে। মানিকের বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে দূরে না, কাছাকাছি, মানে পার্শ্ববর্তী আর কি। ওদের হিন্দু পাড়া, একটা মুসলিম পাড়া। আইসা বলতেছে যে স্বামী, এই ঘটনা, আমি তো তোদের গ্রামের এই মেয়েটাকে রাতের বেলা কিডন্যাপ করে নিয়ে গেছি। মানে সন্ধ্যার সময় মেয়েটা হাত পা ধোয়ার জন্য পুকুরে গেছিলো, ওখান থেকে আমি মেয়েকে নিয়ে গেছি। মানে ও মেয়েকে অনেক পছন্দ করতো রনি, মেয়েকে প্রস্তাবও দিচ্ছিল, কিন্তু মেয়ে রাজি হচ্ছিল না। বারবার চেষ্টা করার পরেও ও যখন ব্যর্থ হচ্ছিল, এই সময় ও তখন এই কাজটা করলো। মানে মেয়েটা আমাদের গ্রামে তো সন্ধ্যার সময় পুকুরে পা ধোয়ার জন্য, হাত পা ধোয়ার জন্য যায় মানুষ, তো ওই মেয়ে হাত পা ধোয়ার জন্য গেছিলো। ওইখান থেকে ও কেমনে মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিডন্যাপ করে আমাদের এখানে একটা জঙ্গল ছিল, ওখানে আটকায় রাখছে, আরও 2 জন আছে ওইখানে। ও আমাকে এসে বলতেছে, তো একে তো আমাদের গ্রামের মেয়ে, দ্বিতীয়ত তো আমার বন্ধু। আমি তখন বললাম যে বিষয়টা আগে মানিককে জানাতে হবে, মানিককে ছাড়া আমি যাব না। ও বলে, আমি মানিককে ডাইকে আনছি, মানিক তোদের বাড়ির এই সামনেই আছে, তুই আয়। এটা বলার পর আমি তখন বেরোলাম, বেরোয় দেখলাম যে মানিক নাই। আমি তখন ওরে বললাম, কী রে রনি, মানিককে যে দেখতে পাচ্ছি না, মানিক কই? তো বলে, মানিক তো বাড়িতে গেছে। আমি বললাম, না, আমি মানিককে ছাড়া যাব না, কারণ ওই বন্ধুগুলোর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক না, বাট মানিকের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো আমার কথা হচ্ছে, যদি মানিককে আমি পাই তাহলে আমি যাবো, নাহলে যাবো না। তারপর বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে যা, মানিককে ডেকে আন, তুই ডেকে আন। পরে আমি গেলাম, রাতের বেলা গিয়ে মানিককে ডাকলাম। ও তখন ঘুম থেকে উঠছে, উঠার পরে বলে, কী রে বন্ধু, কী হয়েছে?
আমি বললাম যে দেখ রনি তো এরকম ঘটনা একটা ঘটাই ফেলছে, আমাদের বাড়ি মেয়ে ওইটারে ক্লাস 9 যে পড়তো মেয়েরা ও রাতের বেলায় মানে সন্ধ্যার সময় উঠে নিয়ে গেছে। তখন মানিক আমার বলে তাইলে চল যাই কী ঘটনা দেখি। পরে মানিককে সহ নিয়ে গেলাম, যে জঙ্গলের ভিতরে দিয়ে যে মেয়েটারা আটকায় রাখছে ওখানে। এবং আমরা যাওয়ার আগেই মানে ওই জায়গায় আমরা যাওয়ার আগেই মানে ওই পোলাপাইনগুলো মনে হয় মেয়েটার সাথে খারাপ কোনো কিছু করেছে বা এরকম একটা পরিস্থিতি মনে হলো। রনিও মেয়েটাকে ওখান থেকে উঠাই নিয়ে মানে রনিও কিন্তু ইচ্ছা করে এই কাজটা করে নাই, আরও কয়েকটা লাফাঙ্গা ছেলের ফাঁদে পড়ছে ওদের এলাকার, ওই পোলাপাইনগুলোর ফাঁদেই পড়ে রনি এই কাজটা করছে। আমি তখন বললাম যে তুই এরকম একটা ঘটনা ঘটাই দিলি, মেয়েটারে ছাইড়া দে। ও বলে না, মেয়েটাকে ছেড়ে দিলে আমরা বিপদে পড়বো, মেয়েটাকে ছাড়া যাবে না, যেহেতু নিয়ে আসছি। আমি তখন বললাম তুই নিয়ে আসলি আর ছাড়বি না, এখন না ছাড়লে তো আমরা আরও বিপদে পড়বো, তুই কী করবি মেয়েকে দিয়া? ও আমার বলে আমি এই মেয়েকে বিয়ে করব। কিন্তু ওই সময় আমি যখন ওই মেয়ের কাছে গেলাম আমি দেখলাম যে মেয়ের অবস্থা খুবই খারাপ, মানে মেয়ে শরীর নাড়তে পারতেছে না এবং তার পোশাক আশাকের অবস্থা খুব একটা ভালো নাই। আমি তখন বললাম যে রনি, তুই যে এই ছেলেগুলোর কাছে মেয়েটাকে এই অন্ধকার জঙ্গলায় রেখে গেলি, ছেলেগুলোকে তুই বিশ্বাস করিস? বলে হ্যাঁ, ও আমাদের এলাকার। বলে মেয়েটার সাথে খারাপ কিছু হয় নাই তো? রনি বলে খারাপ কিছু হইলে হয়েছে, আমার সমস্যা নাই, আমি ওরে বিয়ে করবোই করব। আমি দেখলাম যে ওখানে রনির পাগলামির মাত্রা এত পরিমাণের বেড়ে গেল যে আমি মানিক চেষ্টা করেও রনিকে ঠান্ডা করতে পারতেছি না। একটা পর্যায়ে মানিক তখন রেখে গিয়ে বললো যে ঠিক আছে, তুই যদি এই মেয়ের এখানে আটকে রেখে বিয়ে করিস, আমি মেয়ের পরিবারে যাব, মেয়ের বাবা আমাকে ডাকবো। এই বলার পর রনি তখন একটু ভয় পেয়ে গেল, ভয় পেয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে, মেয়েকে ছেড়ে দিতে পারি এক সপ্তাহে, যদি আমার কোনো সমস্যা না হয়। এই মেয়েকে ছেড়ে দিলে তো আমরা বিপদে পড়বো। ওই পোলাপাইনগুলোও বলতেছে, ওইখানে আরও 5-6টা পোলাপাইন ছিল ওর সাথে মানে রনির সাথে, ওইগুলোও বলতেছে যে এই মেয়েকে ছেড়ে দিলে তো আমরা বিপদে পড়বো। আমি তখন বললাম যে দেখো মেয়েটাকে ছেড়ে তো, এটা আমাদের গ্রামের মেয়ে, মেয়ের বাবার সাথে আমার ভালো সম্পর্ক আছে, এটা আমি বুঝবো। এই বলে মেয়েকে তখন আমি আর গিয়ে মানিক ওইখান থেকে ছুটে আনার পরে মেয়ের মানে দরজা খুলে মেয়ের বাবাকে ঘুম থেকে উঠে মেয়ের ওইখানে দিয়ে দিই। অ্যান্ড সকালবেলা মানে ভোরেই আমাদের বাড়িতে বিশাল দরবার, মানে অনেক মানুষ, চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে। জানতে পারলাম মধ্যরাতে মেয়ের ব্লাডিং শুরু হয় এবং মেয়েকে হসপিটালে ভর্তি করানো হয় এবং হসপিটালের রিপোর্ট অনুযায়ী মেয়ের সাথে খারাপ কিছু হয়েছে। আমি তখন বিপদে পড়ে গেলাম। এবার প্রায় 9টার দিকে আমাদের স্কুল বন্ধ করে দিয়ে, মানে আমরা যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুল বন্ধ করে দিয়ে মানে সব লোকজন আমাদের এখানে চলে আসছে, মানে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছে, কমিটির লোকজন সবাই আমাদের বাড়িতে। আমাদের উঠানে এসে বিশাল দরবার। এখন দরবারের যে ছেলের এই ঘটনা ঘটিয়েছে মানে রনি সহ শুরু করে রনির যে বন্ধুবান্ধব এলাকার লাফাঙ্গা, তারা পালায় গেছে, তাদেরকে পায় নাই এবং পাইছে আমাকে আর মানিককে। এবং মেয়েও অভিযোগ দিছে এই ঘটনার সাথে আমি আর মানিক জড়িত। এবার মানিকের পরিবারও আমাকে গালাগালি করতেছে, কারণ আমি তো মানিককে ঘুম থেকে উঠাই মানে ডাইকে নিয়ে আসছি। এটা তো মানিকের বাবা মা শুনছে, তারাও আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। তো মানিকের ব্যাকগ্রাউন্ড মোটামুটি খারাপ না, ওর মানে মামাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে ঢাকাতে এবং ও নিজে মোটামুটি একজন প্রতিষ্ঠিত, মানে ওর বাবা একজন প্রতিষ্ঠিত মানুষ, স্বর্ণের দোকান আছে ওদের আমাদের বাজারে, মানে স্বর্ণকারের দোকান আর কি। পরে মানে এমনভাবে দরবার ডাকা হলো, দরবার ডেকে প্রথমত আমাদেরকে স্কুল থেকে টিসি দেওয়া হলো। পরে আমি মেয়েটারে বললাম যে দেখো বোন, আমি তো তোমাকে ওখান থেকে রক্ষা করে আনছি আমি আর মানিক। কিন্তু মেয়ে তখন আর তেমন কিছু বলে না এবং এই পর্যায়ে এই সমস্ত দোষের ভাগ আমার আর মানিকের উপর পড়ে গেল। 100টা বেতাঘাত আমাদেরকে করলো ওখানে, 100টা বেতের আঘাত, মানে আমি যে কি বলবো, মনে হয় আমার শরীরের চামড়া উঠে গেছে, এত পরিমাণের মারছে। মারার পরে গ্রামের পঞ্চয়েশ, মানে গ্রামের যে দরবারে ছিল মেলদার মানুষ ছিল, তারা সিদ্ধান্ত নিল আমাকে এবং মানিককে এই গ্রাম থেকে চিরতরে বের করে দেওয়ার জন্য। আমরা যাতে গ্রামের ভিতরে না ঢুকতে পারি, আমাদের সারা জীবনের জন্য এই গ্রাম থেকে বের করে দেওয়া হলো। গ্রাম থেকে বের করে দেওয়ার পরে মানিক তখন কোথায় চলে গেল আমি জানি না। আমি তখন আমার খালার বাড়িতে চলে গেলাম। আমার খালার বাড়ি হচ্ছে খুলনাতে আমি আমার খালামার বাড়িতে গেলাম এবং খালামার বাড়িতে যাওয়ার পরে খালামা আমাকে খুব একটা আশ্রয় দেয় না। এভাবে মনটা খুব খারাপ হয়ে গেল, কান্নাকাটি করতে শুরু করলাম, কি করা যায় না করা যায়। খালাম্মাদের বাড়ি থেকে আমি হঠাৎ করে এক ছেলের মাধ্যমে আমি তখন ঢাকায় চলে যাই। ঢাকায় গিয়ে চিন্তা ভাবনা হচ্ছে যে আমি ঢাকায় গিয়ে কোনো চাকরি বাকরি করবো বা কিছু একটা করব। সেই সুবাদে ঢাকায় গিয়ে আমি একটা বুটিক্সের চাকরি নেই, একটা বুটিক্সের দোকানে কাজ করি। তো ওইখানে আসলে 2 মাস কাজ করি, বাট আমাকে ওভাবে কোনো স্যালারি দেওয়া হয় না। রাত্র প্রায় 12টা-1টা পর্যন্ত ওই দোকানে কাজ করতে হয়, কিন্তু ওভাবে কোনো বেতন পাওয়া যায় না। তো এত কষ্ট করে কাজ করি, বাট স্যালারি যদি না পাই তাহলে কেমন লাগে। এমন করতে করতে একদিন ঢাকার দিকে একটা পার্কের মধ্যে ঘুরতে গেলাম। এমনি আরও 2-3টা ছেলে ছিল যারা বুটিক্সে কাজ করে, ওই ছেলেগুলোর সাথে বিভিন্ন জেলার ছেলেরা আছে, ওদের সাথে ওইখানে ঘুরতে যাওয়ার পরে হঠাৎ করে ওই পার্কের মধ্যে আমি আমার বন্ধু মানিককে দেখতে পেলাম, আমার হিন্দু বন্ধু। ওরে দেখার পর তো আমি অবাক হয়ে গেলাম, কিরে বন্ধু তুই এখানে? ও আমার বলে তুই এই জায়গায় কেমনি কি? আমি তখন বললাম দেখ এই ঘটনা
আর ওই সময় তো মোবাইল ফোন ছিল না, মানে আমার কাছেও ছিল না, মানিকের কাছেও ছিল না। আর মোবাইল ফোন এটা 2007 এবং 2008 ঘটনা, ওইদিকে মোবাইল ফোন টোন এত একটা মানে পাবলিকলি হয় না আর কি। পরে ও আমারে বলতেছে যে ঠিক আছে তাইলে এই তুই এখানে কীভাবে? আমি বললাম যে এই ঘটনা, খালামার বাড়িতে গেছি, খালামার বাড়িতে থাকতে পারি না, তো সেখান থেকে আমি এইখানে বুটিক্সের কাজে আসছি, মানে বেতন দেয় না। আর তুই এখানে কীভাবে? বলে আমাকে তো গ্রাম থেকে বের করে দিল। দেন আমি তখন আমার মামার দোকানে চলে এসেছি। আমার মামার দোকান আছে মিরপুরে এবং স্বর্ণকারের দোকান। আমার মামা মানে স্বর্ণের মেকার আর কি, স্বর্ণ তৈরি করে। আমি তখন মানে স্বর্ণের জিনিসপত্র মেকানিক করে। আমি তখন বললাম যে তাহলে তো ভালোই হয়, তা আমার একটা কাজ দেস না, আমি তো এখানে কাজ করতেছি, ভালো একটা অবস্থানের মধ্যে নাই। পরে আমাকে বল আচ্ছা ঠিক আছে তুই আমাদের দোকানে আয়, কালকে সকালে আমাদের দোকানে আয়, দেখি আমি তোর কী করতে পারি। এর পরের দিন আমি তখন আমার ওই বন্ধু মানিকের কথা মতো, যেহেতু আমার বাল্য বন্ধু, ওর কথা মতো আমি ঠিকানা অনুসারে ওই মিরপুরের ওই দোকানে গেলাম। ওর মামার দোকান দেখলাম, অনেক বড় দোকান, ওখানে কর্মচারী অনেকেই কাজ করে, ছেলে মেয়ে উভয়ে কাজ করে। পরে যাওয়ার পর আমি বললাম যে দোস্ত, ও আমারে বলে দেখ তুই তো কাজ জানিস না, তো কাজ না জানলে তো এখানে লোক নেয় না। বাট আমি মামার সাথে কথা বলছি কালকে রাতে, যেহেতু উনি আমার আপন মামা, তোরে কাজ দেবে ঠিক আছে, কিন্তু তোরে বেতন দিবে না, তোর আগে কাজ শিখতে হবে এবং কাজ শেখার পর তোরে বেতন দিবে। আমি তখন চিন্তা করলাম যে এই যে ছোট ছোট কাজ, মানে স্বর্ণ দেখা যায় না এরকম ছোট কাজ আমি কীভাবে করব। আমারে বলে হ্যাঁ যদি তুই কাজ করতে পারিস তাহলে তোকে মাস শেষে ভালো অ্যামাউন্ট দেওয়া হবে, অন্যথায় তুই এখানে জাস্ট কাজ শিখতে পারবি, তোকে খাওয়াবে রাখবে অতটুকুই। এটাও কিন্তু মামা করতো না, শুধু আমার মুখের দিকে তাকে মামা রাজি হইলো। আমি তখন বললাম তাহলে কী আর করা, মানে বাঁচা তো লাগবে, তাই ঠিক আছে সমস্যা নাই, এরকমই যদি হয় তাহলে আমি করব। এরপর আমি তখন আমার বন্ধু মানিকের সাথে ওই স্বর্ণকারের দোকানে কাজে লেগে গেলাম। মানিক আর আমি তখন একসাথেই থাকতাম, একসাথেই ঘুমাইতাম, একসাথে কাছে আসতাম। মানিক মোটামুটি ভালো কাজ শিখে গেছে এই কয়েকদিনে, তো আমাকে দেখাইতো কীভাবে কাজ করতে হয়, কীভাবে কী করতে হয়, এগুলো সব কিছু আমাকে একটু একটু করে দেখাতো, আমারও খুব ভালো লাগতো। ওর সাথে আমি তখন আস্তে 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 কাজ করতে করতে অনেকটা পারদর্শী হয়ে পড়ি। আমিও মোটামুটি ওখানে অনেকটা কাজ করি। তো সেখানে আরেকটা হিন্দু মেয়ে আছে মনি নামের, এই মেয়েটা অনেক বছর ধরে ওখানে কাজ করে এবং মেয়েটা অত্যন্ত ভালো, মানে অতি ভালো। মেয়েটা যদিও হিন্দু হয়ে থাকে, বাট আমার সাথে এবং মানিকের সাথে খুব ভালো একটা সম্পর্ক। মেয়েটাও দেখতে শুনতে মোটামুটি আছে, খারাপ না, সুন্দরী। তা ওই মেয়েটা তখন হঠাৎ করে মানিককে, মানে কিছুদিন এখানে কাজ করতে করতে মানে মেয়ের সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক হয়, এখানে ওইখানে ঘুরতে যাই, মেয়ের সাথে কথাবার্তা বলি। তো সেই জায়গা থেকে মেয়ে আমার বন্ধু মানিকের কাছে একদিন আমার জন্য প্রেমের প্রস্তাব পাঠায়, মানে চিঠি লেখে মানিককে দেয়, মানিককে দিয়া বলে যে এটা আপনার বন্ধু শামীমকে দিয়েন। তো মানিক আর আমি দুজনেই মিলে চিঠিটা খুলি, পড়ি এবং পড়ার পর দেখতে পাই যে মেয়ে আমাকে প্রপোজ দিয়েছে, মানে সে আমাকে পছন্দ করে, ভালোবাসে, আমার সাথে সম্পর্ক করতে চায়, এরকম একটা বিষয়। তা আমি তখন মানিককে বললাম যে দেখ আমি তো একটা মুসলমান আর এই মেয়ে হচ্ছে হিন্দু, এখন আমি হিন্দু হইয়া মানে মুসলমান হয়ে হিন্দু মেয়ের সাথে কীভাবে প্রেম করব, এটা তো হতে পারে না। আমার বলে দেখ মেয়েটা দেখতে শুনতে অনেক ভালো, তোরা পছন্দ করে, তুই প্রেম কর, সমস্যা কী, এবং প্রয়োজনে মেয়ে মুসলিম হয়ে যাবে। আমি তখন বললাম দুরু আমার দরকার নাই, আমি হিন্দু মেয়েরে মুসলিম বানাই নিলে বাড়িতে আমার আব্বা আম্মা রাজি হইব না, এমনি তো একটা অঘটন করে বাড়ি থেকে বেরোইছি, তো এরপরে যদি আবার এরকম একটা হিন্দু মেয়েরে বিয়ে করে বাড়িতে নিয়ে যায় তাহলে আমার মান সম্মান আর কোনো কিছুই থাকবে না, সো এটা আমি করতে পারবো না, অ্যাটলিস্ট আমাকে মাফ করে দে। এমন করে আমি ওর কাছে ক্ষমা চাই। এবার এই মেয়েটা কন্টিনিউয়াসলি আমার পিছনে ঘুরতে থাকে, আমার জন্য কখনো চকলেট নিয়ে আসে, কখনো রান্নাবান্না করে নিয়ে আসে। সত্যিকার অর্থে আমি তো গ্রামের ছেলে, তো আমার জন্য যখন রান্না করে নিয়ে আসতো আমি তখন ওর রান্না খাইতাম না, মানে হিন্দুর হাতে রান্না খাবো না, এরকম একটা ঘৃণা তখন আমার ভিতরে কাজ করতো। মেয়ে খাবার নিয়ে আসতো এবং মেয়ে রান্না করা খাবার মানিকেই খাইতো, মানে মানিকই বেশি খাইতো, আমি খাইতামই না। টোটালি খাবার দেখলে আমি বলতাম যে মানিক তুই নিয়ে যা, তুই খা, আমি খাইতাম না। এমনি মানিকের সাথে আমার উঠা বসা ভালো ছিল, মানে মানিক যে একটা হিন্দু ছেলে এটা আমি কখনোই বুঝতাম না, মানে ও যে একটা হিন্দু আমার কাছে মনে হতো মুসলমান, আমার ঘনিষ্ঠ বন্ধু, একসাথে এক প্লেটেই খাইতাম। বাট মানিকের প্রতি ঘৃণাটা আমার আসতো না, কিন্তু ওই মেয়েটার প্রতি আমার ঘৃণাটা চলে আসছে, যেটা হিন্দু মেয়ে, আমি ও রান্নাবান্না খাবো না। এমন করতে করতে বেশ কিছুদিন কেটে গেল, মেয়েটা অনেক ইমোশনাল হয়ে গেল। অ্যান্ড অনেক ইমোশনাল হয়ে যাওয়ার পর আমি ওখানে প্রায় 1 বছরের মতো কাজ করি ওই কারখানায়। 1 বছর কাজ করার পরে একজোড়া বালা দেখেছি, মানে কানের দুল আর কি। তো এই কানের দুল জোড়া দেখে আমার খুব পছন্দ হয়েছে, যে আমার ইচ্ছা হচ্ছে যে কানের দুলটা আমি আমার মায়ের জন্য কিনবো। তা আমি একদিন মানিককে দুষ্টমি করে বলতেছে, মানিক এই কানের দুলটা আমার খুব পছন্দ হয়েছে, যদি টাকা থাকতো আম্মার জন্য কিনতাম। মানে দুলগুলো অনেক ছোট, বাট ছোটোর ভিতরে অনেক সুন্দর, এবং এই দুলজোড়ার কাজ কিন্তু ওই মনি মেয়েটাই করছে, মানে এই মেয়েটাই দুলজোড়া বানাইছে, বাট অনেক সুন্দর। পরে আমার বন্ধু আমারে বলতেছে, যা বেটা এটা কীভাবে সম্ভব, এটা অনেক টাকা, তুই এত টাকা কই পাবি। তো আমি আর কিছু বললাম না। পরের দিনে একটা প্যাকেটে করে মানিক তখনই জিনিসগুলো ভাষায় নিয়ে আসছে, মানে কানের দুলজোড়া আইনা আমাকে বলতেছে, বন্ধু নে তোরা আমার জন্য পাঠাইস। আমি তো কানের দুল দেখে অবাক, কিরে এত সুন্দর কানের দুল, ঝুমকা, আমার আম্মার। আমি বললাম কিরে তুই এগুলো কোথেকে আনলি,
তুই দোকান থেকে চুরি করে নিয়ে আসছিস? ও বলে দূর বেটা, দোকান থেকে কি আর চুরি করা জিনিস এগুলা? না, তুই তোর আম্মার জন্য পাঠা। আমি বলে বেটা কে দিছে তোরে? বলে যেই দিছে তোর আম্মার জন্য পাঠা। আমি দিছি, আমি তোর বন্ধু, আমি দিছি, পাঠাবি না? তা আমি বললাম যে তুই আমার এত টাকার জিনিস দিলি আমার আম্মার জন্য? ও বলে দিয়েছি, যা তুই পাঠা। পরে আমি এই জিনিসগুলো নিয়ে খুব চুরি করে আমার নানু বাড়িতে গেছি। নানু বাড়িতে যাওয়ার পরে আমার এক পরিচিত মামার হাতে তখন আমি জিনিসগুলো দিয়ে আসছি যে আমার আম্মাকে দেওয়ার জন্য। বাড়িতে তো আর ঢুকতে পারি না, বাড়িতে যেতে পারি না। তো আম্মা নাকি জিনিসগুলো পায়ে খুব কান্নাকাটি করছে। পরে মামার মাধ্যমে জানতে পারলাম এবং অনেক কান্নাকাটি করছে। তার বেশ কিছুদিন পরে মানিক আমাকে একদিন বলতেছে, দোস্ত আমি যে তোরা কানের দুল দিছিলাম এগুলো কিন্তু আমি দেই নাই, এগুলো কিন্তু মনি দিছে। আমি তখন বললাম মনি দিবে কেন? তুই না আমাকে বললি তুই দিছস। আমারে বলে মনি আমাকে বলছে তোর কথা বলার জন্য, কারণ মনি দিছে এটা জানলে যদি তুই না নেস, তুই যদি না নিয়ে যাস, এজন্য মনি আমাকে বললো যে ভাই আপনি বললেন আপনি দিছেন, মানে আমার কথা বললো এই জন্য। এবং এই ঘটনাটার পর থেকে আমার এই মেয়েটার প্রতি একটু মায়া লাগতে শুরু হলো আর কি, যে না মেয়েটা মনে আমাকে সত্যিই পছন্দ করে, ভালোবাসে। তা না হলে আমার জন্য এত কিছু কেন করতেছে? প্রতিদিন অনেক স্যাক্রিফাইস করে, আমার কাজগুলো ও নিজে করে দেয়, এরপরে আমার জন্য প্রায় খাবার নিয়ে আসে, আমি খাই না, আমার জন্য ড্রেস কিনে দেয়, আমি নেই না। মানে মোটামুটি অনেকটাই আমি অ্যাভয়েড করি, বাট আমি অ্যাভয়েড করার পরেও আমাকে অনেকটা ভালোবাসা দেখায়, মানে অনেক বেশি ভালোবাসা আমাকে এটা বোঝায়। তো পরে চিন্তা করলাম যে যাই হোক, মেয়ে যদি আমার জন্য এরকমই করতেছে, এতটাই করতেছে, যা ওর সাথে প্রেম শুরু করি, হিন্দু হয়েছে তো কী হয়েছে। এরপরে আমি আমার বন্ধু মানিককে নিয়ে এই মেয়ের সাথে তখন আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। তো এই সম্পর্কটা প্রায় 8 থেকে 9 মাসের মতো কাটে, বাট 8-9 মাসে আমি মেয়েটাকে গভীরভাবে ভালোবেসে ফেলি। এখন এই মেয়ে আমাকে অত্যন্ত ভালোবাসে, দুজনের মাঝে তখন এমন একটা গভীর প্রেমের সম্পর্ক শুরু হয় যে একজন আরেকজনকে ছাড়া বাঁচবই না। মানে অবস্থা এতটাই মানে ব্যাগতিক হয়ে পড়ে যে আমার এই মেয়ে যেদিন কাজে আসবে না, দোকানে আসবে না, ওই দিন আমার খাওয়া দাওয়া বন্ধ এবং আমি পাগল হয়ে যাও, আসলো না কেন। ও অবশ্যই ওর মানে এই পিসির বাসায় থাকে আর কি, ওদের গ্রামের বাড়ি অন্য কোথাও, আমি জানি না অবশ্যই, আমি কখনো এই বিষয় নিয়ে কথাও বলা হয়নি। এমন করতে করতে হঠাৎ করে আমার মা আমাকে বলতেছে আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি। তখন আবার এই সময় মোবাইল ফোন টোন বেরিয়েছিল আস্তে আস্তে। তা মোবাইল ফোনে মার সাথে যোগাযোগ করি, এলাকাতে মোবাইল ফোন আছে, ফোন করলে মাকে ডেকে দেয় এবং মা আবার আমাকে ফোন করে আমাদের দোকানের মালিকের নাম্বারে। তা মালিকের সাথে এখন কথা বলি। মা তখন আমাকে বলে আমি চেয়ারম্যানের কাছে গিয়ে কান্নাকাটি করছি, তোর কানের দুলগুলোও দেখাইছি, এখন চেয়ারম্যান বলতেছে তোরা বাড়িতে যাওয়ার জন্য, তুই বাড়িতে চলে আয়। আমি তখন বললাম যে কী বলো? মা আমাকে বলো হ্যাঁ আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি, চেয়ারম্যান তোদেরকে মাফ করে দিছে এবং তুই মানিক দুজনেই চাইলে বাড়িতে চলে আসতে পারিস। তা এটা বলার পর আমি তখন মানিককে বললাম যে মানিক আমি কিন্তু তখনও কাজ শিখতে পারি নাই, মানে আমি এত বছর ধরে প্রায় 3-4 বছরের মতো কাজ করতেছি, বাট ওভাবে আমার কাজ শেখা হয় না, ওই টুকিটাকি যতটুকু পারি ততটুকু, বাট অতটা ভালো পারফেক্ট পারি না। পরে আমি মানিককে বললাম যে মানিক আমার মা তো এমনি না আমাকে বলছে চলে যাওয়ার জন্য, এখন এই স্বর্ণের কাজটা আমি পারিও না, আমাকে দিয়ে এটা হয়ও না, আমি এত চেষ্টা করছি, তা আমি চলে যাই বাড়িতে। ও আমাকে বলে চলে যাবি? তাই আমি বলে তুই যাবি নাকি? মানিককে বললাম। মানিক বলে না আমি এখানে কাজ শিখে গেছি। তখন মানিক কিন্তু পাক্কা মিস্ত্রি, প্রতিদিন 1200-1300 টাকার মতো হাজিরা পাইতো। তো আমাকে বলে না আমি এত টাকা ইনকাম করতেছি, আমি বাড়িতে গিয়ে কী করবো, আমার তো পড়াশোনা শেষই হয়ে গেল, আমি আর বাড়িতে যাবো না, তুই যা। পরে আমি বাড়িতে চলে গেলাম, মানে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। নেওয়ার পরে এদিক দিয়ে ওই মেয়েটা তখন কান্নাকাটি শুরু করছে, মানে মানিকের কাছে যে মানিক আমি ওরে ছাড়া বাঁচবো না, আমিও তো ওরে ভালোবাসি, আমি যে ওরে ভালোবাসি না তাও না, মানে আমি চলে যাবো, আমারও ভিতরে অনেক কষ্ট হচ্ছে। একটা সময় মানিক আমাকে ঠাস করে বলতেছে স্বামী একটা কাজ কর, তুই মনিদের সাথে করে নিয়ে যা, কারণ তুই যদি চলে যাস মনি মরে যাবে। আমি তখন বললাম তুই এটা কী কথা বলিস যে আমি মনিকে সাথে করে নিয়ে যাব? মনি হচ্ছে হিন্দু মেয়ে, আমি এই হিন্দু মেয়ের আমার বাড়িতে নিয়ে কেমনি কী করবো? আমার বলে তুই তারা ভালোবাসস না? বললাম হ্যাঁ ভালোবাসি। তো বলে যদি ভালোই বেসে থাকিস তাহলে তুই তাকে রেখে যাবে কীভাবে? তোর কীভাবে যাবি? তোর কষ্ট হবে না? তুই ওকে ভালোবাসিস নেই? আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ আমার বন্ধুর কথা তো ঠিক আছে, আমি তোকে ভালোবাসছি, এখন ওকে রেখে যাবো বা কীভাবে? কষ্ট কিন্তু আমার প্রথম থেকে হচ্ছিল। পরে আমার বন্ধু স্বামী আমাকে বুদ্ধি দিল একটা কাজ কর, তুই মেয়েটারে সাথে করে নিয়ে যা, মেয়েটাকে সাথে করে নিয়ে তুই চলে যা এবং বাড়িতে চলে যাবার পরে তুই বলবি যেটা মুসলমান, আমিও এলাকাতে বলবো আর এই মেয়ে মুসলিমের সব রীতিনীতি জানে। আমি তখন বললাম তাহলে কি মনি মুসলিম হবে? বলে হ্যাঁ মুসলিম হবে, আমার সাথে কথা হয়েছে। আমি তখন বললাম তাহলে তো ভালোই। ওই কিন্তু অতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো পাসপোর্ট বা ওরকম কোনো কিছুই বানায় নাই, আর ওরকম ভোটার আইডি কার্ডও বানায় নাই, ওরকম কোনো কিছুই না আর কি। পরে আমার তখন বলতেছে যে ঠিক আছে তুই মেরে নিয়ে যা এবং বাকিটা আমি বুঝবো, আমি এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলি, এটা ম্যানেজ করবো। পরে আমি চিন্তা করলাম হুট করে ওকে বাড়িতে নিয়ে যাব, আম্মাকে বলা ছাড়া, আম্মা কী মনে করে না মনে করে, এবং আমি তখন ভয়ভীতির মধ্যে আছি। পরে আমি মারে ফোন দিয়ে বললাম যে মা এই তুমি রাগ করো না, তোমার একটা কথা বলি, কীভাবে বলবো, তুমি যদি খারাপ না মনে করো তাহলে বলি। মা আমাকে বলে না না সমস্যা নাই বল। আমি বললাম মা আমি তো ঢাকাতে বিয়ে করছি,
এখন আমি আমার বউ রেখে চলে যাব? মা বলে, কী বলিস, তুই বিয়ে করছিস? আমি বললাম, হ্যাঁ মা, বিয়ে করছি। মা বলে, তাহলে বউ নিয়ে আয়। আমি বললাম, বউ নিয়ে গেলে যদি বাবা ঘরে ঢুকতে না দেয়? মা বলে, কেন ঢুকতে দিবে না, তুই বউ নিয়ে আয়, সমস্যা নেই, আমি আছি। পরে মার পারমিশন পাইলাম। পাওয়ার পরে আমি ওরা কিন্তু বিয়ে করিনি তখনও। মানে এবার আমি মনিকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আমার বন্ধু মানিক বলতেছে, কোনো সমস্যা নাই, তুই নিয়ে যা, এবং আল্লাহ ভরসা, আমি আছি। মনিকে তখন বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আনার পরে মনি কিন্তু খুবই চালাক ছিল, মানে এত চালাক ছিল বলার মতো না, দুর্দান্ত চালাক। বাড়িতে আসার পরেও খুব কম সময়ের ভিতরে আমার বাবা মা সবাইকে ম্যানেজ করে ফেলছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বিয়ে হয় নাই। পরে আমার আম্মা আমারে বলতেছে যে, তুই যে আমাদের গ্রামের সব লোক ধরতেছে, এলাকার লোক ধরতেছে, মেয়েটার তুই বিয়ে করছিস কিনা, বা বিয়ে করলে কীভাবে করছিস, আবার বিয়ে কর হুজুর ডেকে। তো আমি তখন বললাম, মা ও তো কাগজপত্র আনে নাই, ওর ভোটার আইডি কার্ড এগুলো কোনো কিছুই আনে নাই, এগুলো ছাড়া কেমনি বিয়ে করব? আমার আম্মা বলে, এগুলোর দরকার নাই, হুজুর ডেকে আমরা বিয়ে করাই ফেলি। তো আমার আম্মার মনে মনে একটু ডাউট লাগছিল, বাকি জানি না। মা তখন হুজুর ডেকে কলমা পরে আমাকে আবারও মনিকে বিয়ে করাই ফেললো, মানে আমি মনিকে বিয়ে করে ফেললাম। তো মনির কিন্তু তেমন কোনো গার্ডিয়ান নাই, মানে ওর বাবা মা থেকেও নাই। আমি জানি না ওর পারিবারিক বিষয় কেউ কখনোই আমার কাছে বলে নাই, মানে বিয়ের পরেও কখনো বলে নাই যে ওর বাবার সমস্যা কি, মায়ের সমস্যা, কেউ কোথায় থাকে, এগুলো কিছুই বলে নাই। তো আমার ওকে ভালো লাগতো, এই জন্য আমিও আর ওকে ওই ধরনের কোনো প্রশ্ন করি নাই। কিন্তু আসার সময় মনির কাছে অনেক টাকা ছিল, এটা সত্য কথা। ও যে দোকানে কাজ করতো সেখানে অনেক ভালো টাকা স্যালারি পাইতো, প্রায় 30,000 টাকা মতো মান্থলি ইনকাম করতো। এবং এছাড়া ওর আরও জমানো অনেক টাকা ছিল, তো অনেকগুলো টাকা ও সাথে নিয়ে আসছে। তো বাড়িতে আসার পরে তখন ওভাবে চলতে পারতেছি না, ওরে নিয়ে থাকতেছি, খাইতেছি। আম্মাকেও ম্যানেজ করছে, আব্বাকেও ম্যানেজ করছে। ও ওর মতো করে কিন্তু আমার পুরো ফ্যামিলিটাকে ম্যানেজ করে ফেলেছে। এখন ওকে নিয়ে আমার ফ্যামিলি আলোলে দোললে ফ্যামিলি ঘুরতেছে, মজা করতেছে। মানে ওকে নিয়ে কোনো রকমের মানে সংকোচ বা কষ্ট বা কোনো কিছু আমার ফ্যামিলির মনে নাই, যে মেয়ে ভালো। এবং ওই এক কথার উপরে আমার মা খুশি, আমার বাবারাও খুশি, ভাইও খুশি, যাই হোক সবাই ভালো। তো এমন করতে করতে পরিবারের মাঝে খুব অভাব দেখা দিচ্ছে। মানে তখন তো কাজ টাজ করি না, আব্বাও কৃষিকাজ করে, ওভাবে চলতে পারে না। আবার বরাবর একটু সমস্যা হয়েছে, যার জন্য উনি শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতেই থাকতেছে। তো মনি তখন এই বিষয়গুলো দেখতেছে, যে পারিবারিক অভাব অনটন। একটা পর্যায়ে মনি তখন হঠাৎ করে আমাকে বলতেছে যে, তুমি বিদেশে চলে যাও। আমাকে বলে যে, স্বামী তুমি বিদেশ চলে যাও। আমি বললাম, বিদেশ যাইতে তো লক্ষ লক্ষ টাকা দরকার, আমাদের তো নিজস্ব কোনো জমিও নাই যেটা বিক্রি করে বিদেশে যাব, কিভাবে যাব? ও আমাকে বলে, আমার একটা পরিচিত ফ্রেন্ড আছে, ও দুবাই থাকে, তুমি ওর সাথে কথাবার্তা বলো, এবং ওর সাথে কথাবার্তা বলে তুমি দুবাইতে চলে যাও, এবং ও তোমাকে ওখানে একটা কাজ দিবে। পরে আমি বললাম যে, তোমার ফ্রেন্ড মানে? হো বলে, হ্যাঁ আমার ফ্রেন্ড, ঢাকাতে আমরা একসাথে কাজ করতাম, এক দোকানে চাকরি করতাম, ওইখান থেকে ও চলে গেছে। পরে ও মোবাইল ফোনের মাধ্যমে ওর ফ্রেন্ডের সাথে দুবাইতে যোগাযোগ করার পর ওর ফ্রেন্ড বলে যে, ঠিক আছে, ওকে বলো পাসপোর্ট করার জন্য। পরে আমি পাসপোর্টটা করলাম, এবং পাসপোর্টটা করার পরে পাসপোর্ট রেডি হলো। পাসপোর্ট রেডি হওয়ার পরে সব কিছু ওকে হলো, আমি তখন পাসপোর্টের কপি পাঠিয়ে দিলাম। দুবাইতে আমার ভিসা লেগে গেছে, এবং দুবাইতে ভিসা লাগার পরে যত টাকার প্রয়োজন হয়েছে, আমার টিকিট ভাড়া থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে এভরিথিং, এই সব কিছু মনিয়ে দিয়েছে। তো মনি দিয়েছে, মনির টাকা আমি তখন আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে দুবাইতে চলে গেলাম। এবং যদিও যাওয়াতে আমার এখানে অনেক ঘটনা আছে, বাট ওইদিকে না যাই, আমি খুব কষ্ট করে দুবাইতে পৌঁছাই। এবং পৌঁছানোর পর আমি অনেক বড় একটা কোম্পানিতে চাকরি পাই, মোটামুটি অনেক বড় একটা কোম্পানি। এবং মানে এত ভালো কোম্পানি যেটা বলার মতো না। আমাকে নিজেরা মানে অনেক দামি গাড়ি করে আমি চড়ি, বা গাড়ি দিয়ে ওখানে যাই, অফিসের বিভিন্ন কাজ করি। বিভিন্ন কাজ বলতে ওরকম কিছু না, জাস্ট ফাইল এই অফিস থেকে ওই অফিসে নিয়ে যাই, এবং এই অফিস থেকে ওই অফিসে কাজ করি, যেগুলো পিয়নের কাজ আর কি, মানে পিয়ন লেভেলের কাজ আমি করি। তো এরপর অনেক ভালো চাকরি, ভালো টাকা বেতন পাইতাম, প্রায় মান্থলি 50, 55 বা 60,000 টাকার মতো আমার স্যালারি হইতো। তো ওই টাকা তখন মনির জন্য পাঠাই দিয়েছি। নিতান্তই আমাদের দিনটা তখন পাল্টে গেল। আমাদের বাড়ির মধ্যে তখন ঘর উঠাইলো, ছোটো ভাই আছে, ছোটো ভাইয়ের বিদেশ নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমার যে ছোটো ভাই আছে এগুলোর বিদেশ নিয়ে যাবো। এরই মাঝে আরেকটা কথা বলে রাখি, আমার যেই একদম ছোটো যে ভাইটা আছে, ওই ভাইটা মারা গেছে। এটা আমি বলতে ভুলে গেছিলাম, ছোটো ভাইটা মারা গেছে, এবং আমার ভাই আছে আর একজন, আমার ছোটো ভাইটা। পরে চিন্তা করলাম যে ছোটো ভাইটার জন্য মায়া হইতেছে, ও বাড়িতে এরভাবে পড়ে আছে, ওরে আমি নিয়ে আসবো। মনির সাথে কথাবার্তা বললাম, তখন মনি আমাকে বলতেছে যে আমার ছোটো ভাই নাকি বিয়ে করবে, মানে ওর কোথায় পছন্দ আছে বিয়ে করবে, বিয়ে করা ছাড়াও বিদেশ যাবে না। আর আমাদের রাজশাহীর মানুষ অত বেশি বিদেশে যায়ও না, মানে বেশিরভাগই দেশে থাকে। আমার মনে হয় আমি দুবাইতে ওরকম আমার পরিচিত কোনো লোক পাই নাই। আমাদের এলাকার বেশিরভাগই নোয়াখালী, তারপর হচ্ছে আপনার সিলেট বা কুমিল্লা, কিংবা হচ্ছে আপনার বরিশাল, ওই ডিস্ট্রিক্টের মানুষটাই বেশি, বা চিটংয়ের। আমাদের রাজশাহী, খুলনা বিভাগের মানুষজন একেবারেই কম। তো যাই হোক, এরপরও আমি ওইখানে পড়ে আসি, কাজ করতেছি, ভালোই আছি। তো ছোটো ভাইয়ের জন্য ভিসা টিসা সব প্রসেস করলাম। অ্যান্ড মানে আমার ছোটো ভাই বিয়ে করে ফেলছে গ্রামে। বিয়ে করার পর ওর মানে ভিসা প্রসেস করলাম, করার পরে ছোটো ভাইয়েরও তখন আমি নিয়ে গেলাম। আমার সম্পূর্ণ খরচে ছোটো ভাইকে দুবাইতে নিয়ে গেলাম, এবং ছোটো ভাই খুব ভালো অবস্থানের মধ্যে আছে, অন্য একটা কোম্পানিতে ওকে চাকরি দিলাম।
তো আমার কোম্পানিতে আমি কাজ করতেছি, ভালো ছোটো ভাইও টাকা পাঠায় বাড়িতে, আমিও পাঠাই। আমার মা, আমার মানে আমার বউ আর আমার ছোটো ভাইয়ের বউকে নিয়ে অনেক ভালো আছে। আমাদের পরিবারে আর কোনো অভাব নেই, কোনো অনটন নেই, কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই। আমাদের পরিবারটা তখন আলহামদুলিল্লাহ আমার এলাকাতে অনেক সুখী একটা পরিবারে পরিণত হয়ে গেল। আমাদের পরিবার নিয়ে তখন সবাই অনেক গর্ব করতো। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন আমার ওখানকার একটা মিশরি, মানে একজন মিশরি লোকের সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তিনি আমার মানে অনেক সিনিয়র আর কি, বস, বাট বস হলেও তিনি নেশা টেশা করতো, আমাকে সাথে রাখতো। আমিও ওনার সাথে একটু একটু খাইতাম, সত্য যে কথা আর কি। তো ইনির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয় এবং তিনি আমাকে অনেক কাজেও সাহায্য সহযোগিতা করে এবং তার সাথে আমার ভালো সম্পর্ক থাকার কারণে আমার অফিসের আমার যে কলিগগুলো ছিল তারা আমাকে খুব ভয় পাইতো যে বাবার মিশরি বসের সাথে ওর সম্পর্ক, ওরে কোনো কিছু বলা যাবে না, বললে মিশরির কাছে বিচার দিবে, আমাদের চাকরিই চলে যাবে। এই জন্য দেখা যায় আমার সব বন্ধুরা আমাকে অনেক সম্মান করতো বা আমার কলিগরা আমাকে অনেক ভয় পাইতো, এক কথায় যেটা। এমন করে অনেকগুলো দিন কেটে গেল। একদিন হঠাৎ করে মিশরি করলো কি, মানে একটা চেক ও আমাকে দিল, দিয়ে বলল যে একটা কাজ কর, এই আমার টেবিলের উপরে চেকটা আছে, না সরি আমার টেবিলের উপরে চেকটা আছে, চেকটা ওখান থেকে নিয়ে আয়। এবং চেকটা নিয়ে এসে আমাকে মানে জানালো আর কি, যে ওর সাথে আমার দেখা হলো। তখন জানালো অফিসের বাইরে যে আমার অফিসের ভিতরে একটা চেক আছে টেবিলে, চেকটা নিয়ে তুই টাকাটা উঠে নিয়ে আয়। তো আমি কিন্তু অনেক টাকা লেনদেন করতাম, মানে দুবাইতে আমার মানে কাজটা ছোটো হতে পারে বা আমার স্যালারি কম হতে পারে, মানে কোটি কোটি টাকা লেনদেন আমি প্রতিদিন করতাম। ব্যাংকে যেতাম, টাকা উঠাতাম, এই টাকা ওই অফিসে নিয়ে যেতাম, ওই টাকা ওই অফিসে নিয়ে যেতাম, এরকম। এবং মালিকও আমাকে, যিনি কোম্পানির এমডি, তিনি আমাকে অনেক বিশ্বাস করতাম। তো এই অবস্থার ভিতরে আমি তখন করলাম কি, এই ওর অফিসের মানে টেবিল থেকে চেকটা নিয়ে আসলাম। চেকটা আনার পর আমি তখন চেকটা ভাঙাইলাম, টাকা উঠাইলাম, উঠে ওরে ফোন দিছে, ও ফোন ধরে না। তো টাকাগুলো নিয়ে প্রথমে বাসায় আসলাম, আসার পরে দেখলাম যে ও ফোন ধরে না। টাকাও প্রায় অনেক টাকা, প্রায় আমাদের বাংলাদেশি টাকায় 2 কোটি টাকার মতো হবে, এত টাকা। পরে হঠাৎ করে বেরোয় দেখতেছি ও গাড়িতে বসে আছে, মানে আমার বাসার সামনে গাড়িতে বসে। ভাই তুই ফোন ধরস না কেন? আমি বললাম যে কই, আমি তো তোর ফোন দিলাম, তুই তো ফোন ধরলি না। পরে বলে টাকা কই? আমি কই টাকা আমার সাথে আছে। আচ্ছা ঠিক আছে, টাকাটা গাড়িতে রাখ, তুই যা, আমি আসতেছি। আমি বললাম যে টাকা, বলে আমি ওই অফিসে জমা দিবি। এটা বললাম টাকাটা তখন ওনার গাড়িতে দিল। আমি তখন আমার বাসায় গেলাম। উনি বলে কালকে তুই কাজে যাওয়ার দরকার নেই, তুই কালকের পরের দিন আসিস। তা আমি আর কালকে আর কাজে গেলাম না, উনি চলে গেছে ওনার মতো করে, ওনার সাথে আর আমার যোগাযোগ নাই। পরের দিন সকালবেলা হঠাৎ করে অফিস থেকে আমাকে কল করা হয়েছে অন্য একজন আরবি, মানে উনি আপনার এই কাতারি, উনি আমাদের কোম্পানিতে কাজ করে কাতারি। তিনি আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে শামীম তুই কোথায় আছিস? আরবিতে বলে অফিসে আয়। পরে অফিসে গেছে দেখতেছি অফিসের অবস্থা খুব খারাপ, খুব আমকো দমকো। আমারে বলতেছে যে তুই চেক উঠেছিস, চেক থেকে টাকা উঠেছিস গতকালকে? আমি বললাম হ্যাঁ। তো চেকের টাকা কী করছে? সে মূলত এটা বসকে দিয়েছে। কোন বসকে দিয়েছিস? অমুককে দিয়েছি। তো অমুক কই? তাই আমি বললাম যে স্যার আমি তো জানি না, উনিকে ওনারকে আমি টাকা দিছি ওনাকে। উনি তো তোর টাকা নেই না, উনি তো বললো যে তোর সাথে ওনার টাকা নেই, উনি তো ছুটিতে গেছে দেশে, ওনার তো ছুটি, উনি তো চলে গেছে। তো এটা কীভাবে হলো? এবার আমি বললাম যে না, আমি তো টাকা এখান থেকে উঠাইয়া, মানে এখান থেকে টাকা, আমি ব্যাংক থেকে টাকা উঠে ওনাকে আমি দিয়ে দিছি, এবং এরকম অনেক টাকাই তো আমি ওনাকে উঠিয়ে দিছি। তো আমাকে তখন এই কাতারি বলতেছে না, উনি তো বললো তুই ওনাকে কোনো টাকাই দেস নাই। তার সাথে কথা হলো, পরে আমার সাথে কথা বলাই দিছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মাধ্যমে। পরে উনি আমার বলে যে না, তুই তো আমাদের কোনো টাকাই দেস না, আমাকেই তুই কিসের টাকা দিয়েছিস? পরে আমাদের অফিসের যারা সিনিয়র লেভেল ছিল তারা তখন বিষয়টা জাস্টিফাই করার জন্য আমাকে তখন বললো যে ঠিক আছে, আমরা বিষয়টা জাস্টিফাই করি, তুই বাসায় যা। আমাকে বাসায় নিয়ে আসলো এবং আমি তখন এই বিষয়টা আমার ছোটো ভাই এবং আমার বন্ধুর সাথে আলোচনা করলাম। মানে আমার বন্ধু বলতে আমার ওয়াইফের বন্ধু। তারা তখন আমাকে বলতেছে তাহলে তো মিশরে তো তোমাকে ফাঁসাই দিয়ে দেশে চলে গেছে, এখন এই টাকা তো তোমাকে দিতে হবে, তোমার হাতে রাত আছে একটা। আমি এবং অন্য লোকদের সাথে, অফিস সিনিয়র অনেক লোকদের সাথে আমার সম্পর্ক আছে, তাদের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম যে আগামী দিন আমাকে পুলিশে ধরাই দিবে। আমার কোম্পানির যে এমডি আছে আমাকে আগামী দিনে পুলিশে ধরাই দিবে এবং আমার উপরে পুরো দায়ভার চলে আসবে। রাতের বেলায় ছোটো ভাইয়ের রুমে গেলাম, ছোটো ভাইয়ের সাথে আলোচনা করলাম। ছোটো ভাই বলে ভাই আমি কী করবো বলেন। একইভাবে আমার মানে ওয়াইফকে জানাইলাম। আমার বউ তখন কান্নাকাটি করতেছে। হঠাৎ করে আমার ওই বউয়ের বন্ধু বলতেছে, মানে আমার যে ওয়াইফ আছে, আমার ওয়াইফের বন্ধু যে দুবাইতে আছে, সে আমাকে বলতেছে যে একটা কাজ করেন ভাই, আপনি যদি এরকম একটা ধরা খেয়ে গেছেন, এই টাকা আপনাকে দেওয়াই লাগবে, আর যদি টাকা না দেন তাহলে আপনাকে বৎসরের পর বৎসর জেল খাটতে হবে। তো আপনার একটা উপায় আছে, আপনি এখান থেকে চলে যান। তো আমি বললাম যে আমি কই যাবো? আমার পাসপোর্ট তো আমার কোম্পানির হাতে, কোম্পানির পাসপোর্ট না দিলে আমি কোথায় যাবো? পরপর আমার কিছু মাফিয়ার সাথে যোগাযোগ আছে, তারা বিভিন্ন দেশের লোক পাঠায় এবং আপনি তাদের সাথে চলে যান, তারা আপনাকে ইতালি বা কোনো দেশে নিয়ে যাবে, আপনি অবৈধভাবে চলে যান। আমি তখন বললাম যে অবৈধভাবে আমি চলে যাব? আমি তো কখনো আমি খুবই ভীতু টাইপের একটা মানুষ আর কি, ভয় পাচ্ছিলাম।
পরে আমার বউ আমাকে দেশ থেকে বলে যে আমার বন্ধু যেটা বলে সেটাই করো, তুমি তোমার আইডিয়া মতো কাজ করো না, তোমার আইডিয়া মতো কাজ করতে বিপদে পড়ছো, আমার বন্ধুর কথা শোনো, আমার বন্ধু যেখানে যেতে বলে সেখানে যাও। তাৎক্ষণিক আমার বউ টাকা পাঠাইলো কিছু, আমার ভাই টাকা দিল কিছু, এবং আমার কাছেও টাকা ছিল, ওই টাকা দিয়ে তখন ওখানে জমা দেওয়া হলো, এক লোকের কাছে জমা দিল। এবং জমা দেওয়ার পরে তিনি ওই রাতেই মানে ফজরের সময় আমাকে তখন এই বর্ডার ক্রস করে থেকে আপনার দুবাই থেকে আমাকে তখন নিয়ে চলে গেল হচ্ছে ওমানে। ওমান থেকে সকাল 9টার দিকে আমাকে একটা ক্যাম্পে নেওয়া গেলো, ওমানের সাগর পাড়ে একটা ক্যাম্প আছে, ওইখানে নিয়ে গেছে। এবং ওই দিন রাতের বেলায় মাছের ট্রলার আমাকে উঠিয়ে দিছে। আমি কই যাচ্ছি না যাচ্ছি এগুলো কোনো কিছু কিন্তু আমার মানে মেমোরিতে নেই, আমার আইডিয়াতে নেই। আমাকে উঠিয়ে দিছে মাছের ট্রলারে, আমি তখন মাছের ট্রলারে করে যাচ্ছি। তো একটা দেশ কোন দেশে নিয়ে যাচ্ছে তাও জানেন, এরকম 1 দেশ 2 দেশ 3 দেশ করে প্রায় 14 দিন পরে আমি এই 14 দিন আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, আমার বউর সাথে বা দুবাইতে থাকা আমার ছোটো ভাইয়ের সাথে অথবা আমার ওয়াইফের বন্ধুর সাথে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। সেখান থেকে আমাকে তখন মাফিয়ার মাধ্যমে আমাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে সেই জায়গার ভিতরে যখন গেলাম, তো ওইখানে যাওয়ার পরে আমাকে হঠাৎ করে এই জায়গাটা দেশটা ছিল লিবিয়া, অতটুকু পরে বুঝলাম আর কি, ওখানে কিছু মাফিয়াদের কাছে আমাদেরকে বিক্রি করে দেয়। মানে যে দালাল আমাদেরকে দুবাই থেকে নিয়ে যায় টোটালি, সেই দালালটা ওই মাফিয়াদের কাছে আমাকে বিক্রি করে দালালটা তখন চলে যায়। তো ওই মাফিয়াদের আন্ডারে কিছু বাঙালি লোকজনও ছিল, কিছু বাঙালি লোকজনও আছে, এবং সেখানে আমাকে আটকানো হয়, এবং আটকানোর পরে আরও কয়েকজন লোককে আটকানো হয়। তো সবাইকে ওইখানে আটকায় জিজ্ঞেস করতেছে যে মানে কার পারিবারিক অবস্থা কী, এটা ওইটা জিজ্ঞেস করতেছে। বাঙালি একজন ভাই ছিল ওইখানে, কয়েকজনই ছিল বাঙালি, বাট একজন ভাই ছিল, তার নাম ছিল হোসাইন, এবং তিনি মোটামুটি একটু নরম মনের মানুষ ছিল। আমাকে জিজ্ঞেস করতেছে, আমি তখন মানে হঠাৎ করে আর কি, মানে আমার মুখ থেকে এটা কীভাবে যে বেরোলো আমি জানি না, আমি স্বর্ণের ব্যবসা করি। মানে ওই যে আগে মানুষকে বলতাম ঢাকায় কাজ করতাম, যে স্বর্ণের ব্যবসা করতাম বা স্বর্ণের দোকানে চাকরি করতাম, এটা বলতে বলতে হঠাৎ করে আমি মাফিয়াদের কাছে বলে ফেলে আমি স্বর্ণের ব্যবসা করি। এটা বলার পরে তারা তখন আমাকে টার্গেটে নিয়ে যেত, মানে আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমি স্বর্ণের ব্যবসা করি, এমনভাবে তখন আমাকে দিল চাপ দিয়ে বলতেছে যে বাড়ি থেকে 30 লক্ষ টাকা নিয়ে আয়। ওই সময় 30 লাখ টাকা আনতে বলতেছে। তো 30 লাখ টাকা তো দূরের কথা, 10 লাখ টাকাও বাড়ি থেকে ওই সময় আমাকে দেওয়া সম্ভব না আর কি। মানে আমার পারিবারিক অবস্থাটা তখন এরকম হয়ে গেছিলো। ধরেন পারিবারিক অবস্থা বলতে ছোটো ভাই তো আলাদা বউ নিয়ে থাকতেছে, আমি আমার বউ নিয়ে থাকতেছি, যা টাকা ইনকাম করতেছি বউকে পাঠাইছি। তো এরই মাঝে আবার এখানে আসার জন্য আমার বউ প্রায় আমাকে 7 লাখ টাকার মতো দিয়ে দিছে ওই মাফিয়াকে, দুবাই যে মাফিয়াকে ধরা দিছে ওই মাফিয়াকে 7 লাখ টাকা দিয়ে দিছে। তো আমার বউর কাছে তো এত টাকা নাই আর। এবার আমি তখন বললাম যে দেখ, আমি তোদেরকে ভুল বলছি, আমি আসলে মানে স্বর্ণের ব্যবসা করি না, আমি মূলত অন্য কাজ করি, স্বর্ণের দোকানে চাকরি করতাম আগে। এবার যতই তাদেরকে বোঝাচ্ছি তারা আমার আর কোনো কথাই শুনতেছে না। তাদের কথা একটা যে আমি স্বর্ণের ব্যবসা করি, তার মানে তারা যেটা মনে করছে যে দুবাই থেকে বিভিন্ন দেশে স্বর্ণ নিয়ে যায়, মানে দুবাই থেকে অনেক দেশে স্বর্ণ চোরা কারবারি ব্যবসা করে। আমি সম্ভবত মানে স্বর্ণ চোরা কারবারি ব্যবসা করতে গিয়ে ধরা খাইছি, এই জন্য দুবাই পুলিশ থেকে বাঁচার জন্য অবৈধভাবে আমি চলে যাচ্ছি, এটা তারা মনে করছে। তার মানে আমার ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা আছে। আমি বললাম যে দেখ ভাই, আমার আসলে কোনো টাকা নেই, আমি গরিব মানুষ না। আমার সাথে যারা ছিল প্রত্যেককে 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ যার থেকে যা পারছে তা থেকে আইনা সবাইকে বিদায় করে দিচ্ছে, বাট আমাকে আটকায় রাখছে। তাই আটকায় রাখার পরে হোসাইন নামের যে লোকটা আছে ওই লোকটার মাধ্যমে আমি তখন আমার বউর সাথে যোগাযোগ করি, মানে তিনি আমার বউর সাথে যোগাযোগ করাই দেয়। আমার বউকে ফোন দিয়ে বলে যে বউ রে, তার তো 30 লাখ টাকা চাইছে, এখন টাকা দেবো কোত্থেকে, আমাকে তো এখানে মেরে ফেলতেছে, আমাকে খুবভাবে মারতেছে, আমাকে টাকা ছাড়া ছাড়বে না। মানে তারা মনে করছে যে তারা মানে তাদের টার্গেট আর কি, যে আমি সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক, এই জন্য আমাকে তারা খুবভাবে ধরছে। তাই কোনোভাবেই আমি তখন তাদেরকে বুঝাইতে পারলাম না যে না, আমার কাছে এত টাকা নেই, আমি কিছুই না। তো হোসাইন লোকটা আইসে আমাকে 2 দিন পরে আইসে মারে, আমার বউকে ভিডিও কল দিয়ে দেখে, আমার বউ কান্নাকাটি করে, মাইরেন না, পায়ে ধরি, টাকা ম্যানেজ করে দিবা। আমরা তো টাকা আসলে কোত্থেকে ম্যানেজ করবে, আমার পারিবারিক যে অবস্থা, আমি 1 ঘন্টা জমিও কিন্তু কিনি নাই, মানে আমার নিজস্ব কোনো জমিও নাই, এবং আমাদের পারিবারিক অবস্থা অত্যন্ত খারাপ। আমার বউ কোত্থেকে টাকা ম্যানেজ করে কীভাবে আমাকে ছুটে আনবে। আমার বউ কিন্তু ওই সময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, হিন্দু থেকেও পরিপূর্ণভাবে মুসলিম ধর্মতে নিজেই গ্রহণ করে এবং মুসলিমতেও চলে আসে। দুবাই তোর বন্ধুর সাথে আলোচনা করে, ওর বন্ধু বলে আমি যে মাফিয়ার মাধ্যমে পাঠাইছি ওই মাফিয়া দুবাইতে ফিরেও আসে নাই, এই মাফিয়া দীর্ঘ অনেক বছর ধরে এই ব্যবসা করতে, এখন ও যে এরকম করবে এটা তো আমিও বুঝতে পারি না, তো চলে গেছে। এবার হোসাইন নামের যে লোকটা আছে ওই লোকটার সাথে আমার বউ কান্নাকাটি করে, যেভাবে হোক আমার স্বামীরে ছুটে আনেন, বাঁচান। তো এমন করতে করতে অনেক চেষ্টার পরেও ওই হোসাইন লোকটা তো তার তো কিছু করে না, সে ওখানে মাসটিয়া বেতনে চাকরি করে। তো এরকম করতে করতে এই লোকটা আমার বউর সাথে কথাবার্তা বলে সম্ভবত কোনো ইঙ্গিতে আমার বউকে কোনো কিছু দিছে, যার জন্য হোসাইন লোকটাকে আমি আর দেখি না, হোসাইন লোকটাকে আমি আর দেখতে পাচ্ছি না। বাট আমি তখন পর্যন্ত ওইখানে আমাকে আটকায় রাখছে, এবং প্রতিটা দিন আমাকে মানে
মানে অমানসিক নির্যাতন, যে নির্যাতনের বর্ণনা আমি কীভাবে বলবো, যে আমার যদি পানির তৃষ্ণা পায়, পানি তো ওরা একটু দেয়, মানে একটুখানি পানি দেয়, ওইটুকু পানি খাওয়ার পর যখন আবার তৃষ্ণা পায় প্রস্রাব করে, মানে বোতলে প্রস্রাব করে দেয় যে না এটা খা, এইভাবে এতটা অত্যাচার করে। তারপরে শুকনা রুটি দেয়, এবং রুটির মধ্যে আপনার এত শুকনা রুটি যে পানি দেয় না সাথে, মানে পানি যে খাবো পানি দেয় না, মানে কষ্ট দেয় আর কি, সোজা কথা যেটা। শুকনো রুটিটা খাওয়ার পরে গলার মধ্যে তখন আটকায় যায় না, তখন পানি পানি বলে চিৎকার করি যে ভাই পানি দাও, মরে যাচ্ছি, বাট ওই সময় ওরা পানি দেয় না। মানে এই কষ্টগুলো দেয় যাতে পরিবারের সাথে যোগাযোগ করে খুব দ্রুত তাদেরকে টাকা পয়সা এনে দেয়। তো এখন তো পরিবারে তো টাকা পয়সা থাকতে হবে। আর দুবাইতে আমার যে ভাই আছে, ওই ভাইও তখন তার বউর সাথে পোল্ট্রি নিয়ে নেয়, মানে তার বউরে নিয়ে আমার ভাইও তখন আলাদা হয়ে যায়। যে আমার ভাইয়ের বউ যে ছিল আর কি, সে অত্যাধিক খারাপ একটা মহিলা। ওই মহিলা তখন আমার ভাইকে তার কবজায় নিয়ে নেয় যে হ্যাঁ তোমার বড় ভাই যা হয়েছে তা হয়েছে, এখন তোমার ওই বড় ভাইকে তোমার দেখার প্রয়োজন নাই, তুমি তোমার মতো করে তোমার ফিউচার, তোমার ভবিষ্যৎ চিন্তা করো। আমার ছোটো ভাইও তখন আমার কাছ থেকে পরিপূর্ণভাবে সরে গেল, ছোটো ভাইয়েরও কোনো সাপোর্ট আমি পাচ্ছি না। এত কষ্টে তখন জীবনটা কাটতেছে যে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ মরণটা দিয়ে দাও, কারণ মরণটা দিলে হয়তো এর এত কষ্ট হবে না। ভাইরে কষ্টের বর্ণনা আমি কিভাবে দিব কষ্টের বর্ণনা। যেই ঘরে থাকতাম ওই ঘরে বাথরুম ছিল না, মানে পায়খানা করার কোনো ব্যবস্থা ছিল না, রুমের কোনায় পায়খানা করে ছিঁড়া কাপড় দিয়ে ঢাইকা রাখতাম। এত কষ্ট হইতো, এত কষ্ট যে কষ্টের বর্ণনা শেষ করা যাবে না। আমার সাথে আরও প্রায় 8-10টা টিপ আসছে, সবাইকে বিদায় করে দিতেছে, এটাই তাদের একমাত্র মানে থাব্বাল আর কি, যেখানে রাখে সবাইকে বিদায় করতেছে, বাট আমারে বিদায় করতেছে না। এরকম করতে করতে হঠাৎ করে বাড়িতে ফোন করে জানতে পারি আমার বউ নাকি চলে গেছে, মানে আমার বউ নাকি এই বিপদে ফালাই আমাকে, আমার বউ ভাইগে গেছে। আমার মা আর আমার পরিবারের মানুষরা তখন আমার বউকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে যে মেয়েটা এত খারাপ, এই মেয়েটা এত খারাপ। আমার বউ নাকি কয়েকদিন ধরে কার সাথে কথাবার্তা বলতো, কার সাথে পরকীয়া করতো, কেমনে ফোনে কার সাথে কথাবার্তা বলতো, এরকম কথাবার্তা বলতে বলতে নাকি আমার বউ নাকি পালায় গেছে। আমার মা বলে রাতে 2টা বাজে ভিডিও কলে কথা বলতো, 3টা বাজে ভিডিও কলে কথা বলতো। যার স্বামী এরকম একটা বিপদে আছে, সেই মহিলার তো চোখে ঘুম আসার কথা না, স্বামী টেনশানে চোখে ঘুম আসতো না, খাওয়া দাওয়া করতো না, অথচ এই মেয়ে মানে সাজুগুজু করতো, সাজুগুজু করে ক্যামেরার সামনে যেত, কাদের সাথে জানি ভিডিও কলে কথা বলতো, এবং শেষ পর্যন্ত তোর বিপদে ফেলায় তোর বউ চলে গেছে। তা আমি চিন্তা করলাম যে একে তো আমার বউ চলেই গেছে, আমার বউকে তো আমি আর ফিরে পাবো না, আর এখানে আমার মাও তো আর আমাকে মা বাবা কোত্থেকে টাকা দিবে, যদি বাড়ি পুরোটাও বিক্রি করে তাও তো এত টাকা হবে না, আর পুরো বাড়ির মালিক তো আমি না, আমার ছোটো ভাইও আছে। তা আমি চিন্তা করছি আমার জীবনটা এখানেই শেষ। ওদেরকে বারবার বোঝাচ্ছি যে দেখ আমার টাকা নাই, কিন্তু ওরা আমাকে টাকা ছাড়া ছাড়বে না। লাস্ট পর্যন্ত আমাকে বলতেছে যে ঠিক আছে তুই 20 লাখ টাকা দে, 20 লাখ টাকা দিলেও তোরা ছেড়ে দিব, কিন্তু 20 লাখ দিতে হবে। এখন 20 লাখ টাকা তো আমি দিতে পারতেছি না, 20 লাখ টাকা আমি দিব কোথা থেকে, মানে টোটালি আমাকে ছাড়বেই না। ওরা শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। 1 দিন 2 দিন না, দীর্ঘ 1.5 বৎসরের মতো আমাকে এই কারখানায় আটকায় রাখে। 1.5 বৎসরে আমার জীবন থেকে মনে হয় আমার অর্ধেক বয়স কেটে গেছে। 1.5 বছর পরে, মানে আমি যখন 1.5 বছর ওদের ওখানে আছি, 1.5 বছর পরে হঠাৎ করে একদিন অনেকগুলো অন্য দেশি মেয়ে আবার অন্য দেশের ছেলে, এগুলোর সাথে হঠাৎ করে একদিন আমাদের ওই ক্যাম্পে আমি আমার বউকে দেখতে পেলাম। আমার বউ যাকে আমি বাংলাদেশে রেখে আসছি, মনিকে দেখতে পেলাম। মনিকে দেখার পর আমি অবাক হয়ে গেলাম, কী ব্যাপার মনি এখানে কেন? আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো আমি ভূত দেখতেছি বা জিন দেখতেছি, এরকমটা আমার কাছে মনে হচ্ছে। পরে আমি ভাবতেছি মনি এই জায়গায়, মানে ও আমাকে দেখার পরে কেমন যেন একটু মানে আমাকে ইশারা দিল কোনো কিছু না বলার জন্য, মুখে এরকম করে মানে ইশারা দিল। তো আমি তখন আর কোনো কিছু বললাম না, আমি তখন চুপ আছি। পাশের একটা ক্যাম্পের ভিতর ওদেরকে রাখা হলো, পাশের ক্যাম্প বলতে পাশের রুম। তো আমরা তো বারান্দা পর্যন্ত যাইতে পারতাম, ওইখান থেকে আবার পিঠে দিত, আর ওইখানে গার্ড থাকতো, প্রচুর পাহারাদার থাকতো, প্রায় 100 জনের মতো পাহারা দিত তারা দিনে রাতে মিলে, এত পাহারাদার ওইখানে ছিল। তো এখানে আমাকে আটকায় রাখার পরে বলতেছে যে এই মানে আমাকে কোনোভাবে বাইরে যাওয়া দিতে হচ্ছে না, আমার বউকে আমি দেখলাম। দেওয়ার পরে এভাবে অনেকক্ষণ পরে প্রায় আপনার 8-9 ঘন্টা পরে হঠাৎ করে আমার বউ তখন এখানে আসছে, সাথে আরেকটা ছেলে সহ। আসার পরে আমার বউ তখন আমার সাথে কথা বলবে, ওই ছেলেটা তখন চলে গেল। আমি তো আমার বউকে দেখে অবাক হয়ে গেলাম যে তুমি এই জায়গায়। পরে আমারে বলতেছে যে মানে ও প্রথমে জড়াই ধরে খুব কান্নাকাটি করে, পরে বলতেছে চুপ করো, আমি তোমাকে বাঁচানোর জন্য আসছি। মানে আমি বললাম যে তুমি একটা মেয়ে হয়ে আমাকে বাঁচানোর জন্য আসছো লিবিয়াতে, কীভাবে আসলা তুমি? ও বলে তুমি যেভাবে আসছো, যে পথে আসছো, আমি একই পথে আসছি। আমি তখন বললাম যে বউ মানে কি, এখন তুমি আমাকে কীভাবে বাঁচাইবা? আমাকে বলে তোমাকে বাঁচানোর সমস্ত রকমের প্রক্রিয়া আমি করে রাখছি। আমি তখন বলি বউরে, তুমি যদি লিবিয়ার পুলিশকেও বলো, লিবিয়ার পুলিশও এই জায়গায় আসবে না, কারণ এদের সাথে লিবিয়ার পুলিশ জড়িত, ওরা হচ্ছে মাফিয়া মানে তারা সমস্ত প্রশাসনের সাথে ওদের লিঙ্ক আছে। সুতরাং তুমি আমাকে এখান থেকে বাঁচাইতে পারবে না, বরং তুমি নিজে এসে
নিজে আরেকটা বিপদে পড়লা। আমি নিজে মরে যেতাম, এতে আমার কষ্ট ছিল না, কিন্তু বউ তুমি যে আসলা, এখন তো আমি আরও বিপদে পড়ে গেলাম। আমি তো তোমার জন্য তো আমি আরও বিপদে পড়লাম, আমি এখন কী করবো? আমাকে বলে তুমি টেনশন করো না, আমি সব রকমের প্রস্তুতি নিয়েই এখানে আসছি, আমি তোমাকে এখান থেকে বাঁচাবই। আমি বললাম যে তুমি এখানে কিভাবে আসলা, আগে আমাকে সেটা বলো। এবং ওদের তো আরও ক্যাম্প আছে, সব ক্যাম্পে না পড়ে তুমি এই ক্যাম্পে কেন পড়লা, এখানে কিভাবে আসলা? আমাকে বলো আমি কিভাবে আসছি তোমাকে বলি, তাহলে তুমি শোনো। তোমার মনে আছে হুসাইন নামের একটা লোক আজ থেকে অনেক মাস আগে তোমার এখানে ছিল, যারা মাফিয়ার আন্ডারে কাজ করতো? আমি বললাম হ্যাঁ। তো এই হুসাইন লোকটার সাথে আমি কথাবার্তা বলতে বলতে লোকটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, এবং এই সম্পর্কটা তখন ওই লোকগুলো জেনে যায়, মানে যারা ওকে গার্ড দিয়ে রাখছে বা যাদের সাথে ও কাজ করে তারা জেনে যায়। গেলে ওকে হোসাইনকে এখান থেকে বের করে দেওয়া হয়, মানে লিবিয়া থেকে হোসাইনকে ডাইরেক্ট ওদের কাছ থেকে বের করে হোসাইনকে দেশে পাঠিয়ে দেয়। আমি বললাম তারপর? বলে তারপর আমি হোসাইনের সাথে ফোনে কথাবার্তা বলি। তো কথাবার্তা বলতে বলতে হোসাইন আমাকে তোমার জন্য হেল্প করে নাই, বাট ও আমাকে ইউজ করতে চাইছিল, যে আপনার স্বামী বিপদে পড়ছে, সমস্যা নাই, বাদ দেন। ওর সাথে ভিডিও কলে কথা বলছি, ও আমার সাথে খারাপ সম্পর্ক করার চেষ্টা করছে। আমি ওকে বলছি সমস্যা না, আমার স্বামী বিপদে পড়ছে, তাতে কি আমার স্বামীর আর আমার প্রয়োজন নয়, আপনি আসেন দেখা করবো। এই কথা বলে আমাকে কথার চলে আর প্রেমের চলে ফাঁসাইয়া ওরে আমি চট্টগ্রাম থেকে, ওর বাড়ি ছিল চিটাগংয়ে, চিটাগং থেকে আমি ওকে ঢাকায় আনি। ঢাকায় না আমার আরও কিছু বন্ধুর সহযোগিতায় ঢাকায় আমি ওকে আটকাই, ঢাকা ওকে আটকাই এবং ফ্ল্যাটের মধ্যে ওকে আটকাই ওরে মারি। এবং মারার পর ওর কাছ থেকে আমি ডিটেলসে জানতে পারি তোমাকে কোন ক্যাম্পে রাখা হয়েছে, কোন জায়গায় রাখা হয়েছে। পরে আমি তোমার ছোটো ভাইয়ের সাথে আলোচনা করি, এভাবে যাওয়ার জন্য আমি টাকা দিব, কিন্তু তোমার ছোটো ভাই যাবে না। তোমার ছোটো ভাই বলছে সে যাবে না। এবং আমি তখন শেষ পর্যন্ত এই লোককে ধরে বললাম যে আমি ওইখানে যেতে চাই আমার স্বামীর কাছে, এবং তুই যদি আমাকে আমার স্বামীর কাছে যেতে দেস তাহলে আমি তোকে ছাড়বো, অন্যথা আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরে ফেলবো। আর ওই হোসাইনের কাছেও ঠিক অত টাকা পয়সা নাই, ও অনেক গরিব একটা ছেলে, ওকে প্রেশার দিয়েছিলাম তোমাকে এখান থেকে ছেড়ে নেওয়ার জন্য। হোসেন আমাকে একটা কথাই বলো, আমার ছেড়ে নেওয়ার কোনো ক্ষমতা আমার নাই, কিন্তু ও কোন ক্যাম্পে আছে এটা আমি জানি, বাট আমি ওকে এখান থেকে ছাড়তে পারবো না। পর আমি চিন্তা করলাম আমি যদি আইনের সহযোগিতা নিই, কোথায় হচ্ছে লিবিয়া, কোথায় বাংলাদেশ, আইনের সহযোগিতা নিলে সেখান থেকে তোমাকে বের করে আনতে হবে, তোমাকে মেরেও ফেলতে পারে, এতদিন সময় যদি লেগে যায়। যার জন্য আমি বুদ্ধি খাটায় আমার কাছে যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো দিয়া আমি প্রথমে দুবাইয়ের ট্রানজিট ভিসা লাগাইছি, এবং দুবাই ট্রানজিট দুবাই হচ্ছে ট্যুরিস্ট ভিসা লাগিয়েছি। তো দুবাই ট্যুরিস্ট ভিসায় আসার পরে আমার বন্ধুর সহযোগিতায় আমি তখন মাফিয়াদের আশ্রয় নিই, এবং ওই মাফিয়াটা আমাকে এই হোসাইনে ঠিক করে দেয়, কারণ হোসাইন তখন আমাদের কবজায় বন্দি ঢাকাতে হোসাইনকে বন্দি করে তখন একটা দুবাইতে একটা মাফিয়ার সন্ধানও আমাকে দেয়। আমি সেই মাফিয়ার সাথে কথা বলার পরে হোসাইন তখন বলে যে ও তো ওই লাইনে কাজ করতে অনেককেই চিনে, ও তখন বলে যেটা আমার ছোটো বোন, ওরে বেশি টর্চার করেন না, অন্য দেশি মেয়েদের সাথে ওকে পাঠিয়ে দেন, এবং ওরে যেখানে আটকাবেন সেখানে ও টাকা দিবে, সমস্যা নেই, ওর কাছে টাকা আছে, বা আমি টাকা দিব। এই কথা বইলা ওদের সাথে বিশ্বাস তো যোগায় হোসাইন তখন আমাকে একইভাবে দালালের কাছে পাঠিয়ে দেয়। তো আমি বললাম যে ভালো কথা, তো তুমি দালালের মাধ্যমে এখানে চলে আসলা? বলে হ্যাঁ। হোসাইন বলে দিছে আমাকে যাতে ওই ক্যাম্পে নিয়ে যায়, যে ক্যাম্পে তুমি আসো ওটা তো আর বলে নাই, বলছে এই ক্যাম্পের নাম আমাকে বলছে যে ওই ক্যাম্পে যাতে আমাকে নিয়ে যায়, কারণ ওই ক্যাম্পটা ভালো, তোমাকে যে ক্যাম্পটা রাখছে ওই ক্যাম্পটা ভালো, বাট আদার ক্যাম্পগুলো আরও খারাপ। আমি তখন বললাম এটা ভালো, তুমি জানো আমার উপরে কী অত্যাচার করতেছে? ও বলে তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে আসছি। পরে আমি বললাম যে ঠিক আছে, এখানে আসছো, তুমি যদি আমাকে ছুটাইতে তো বাংলাদেশ থেকেই তো টাকা দিতা, বাংলাদেশ থেকে টাকা দিলে ওরা আমাকে ছেড়ে দিত, ওরা শেষ পর্যন্ত 20 লাখ টাকা চাইছিল, কিন্তু তুমি এখানে যে চলে আসলে এখন তুমি আমাকে ছুটাইবে কীভাবে? এখন তো তোমাকেও ছুটাইতে টাকা লাগবে, আমাকে ছুটাইতেও টাকা লাগবে, এত টাকা কই পাবো? ও আমাকে বলে কানে যখন পানি ঢুকে যদি আরও পানি ঢালা হয় এরপরে লাড়া দিলে ভিতরে পানিটা সব বেরিয়ে যায়, এটা তুমি জানো না? আমি বললাম তা তো আমি জানি। ও বলে আমি এই বুদ্ধি খাটাই আসছি, তুমি চিন্তা করো না, তুমি জাস্ট চুপ থাকো। আমাকে তখন এখানে আটকায় রাখার পরে ওদেরকে বলছে, মাফিয়াদেরকে বলছে যে এ আমার পরিচিত, আমাকে যেখানে আটকায় রাখছে পরিচিত, তারা বলতেছে ও গোল্ডের ব্যবসা করে, ও স্বর্ণের ব্যবসা করতো, এবং এই স্বর্ণের ব্যবসা করতে করতে ও এখন হচ্ছে আমাদেরকে টাকা টুকা দেয় না, বা এই জায়গায় আমার বউ কিন্তু ওইখানে গিয়ে তাদের সাথে এমনভাবে মিশে গেছে যে সে তাদের সাথে কাজও করতে শুরু করে, যে আমি অনেক বাঙালি মেয়েদেরকেও এনে দিব, অনেক বাঙালি মেয়েদেরকে আনবো এই জায়গায়, অনেক বাঙালি মেয়েকে এনে আপনাদের কাছে দিব, আমার সাথে আপনাদেরকে রাখেন, এরকম করে তাদের ভিতরেও ঢুকার চেষ্টা করতেছে। বাট তারা আমার বউকে এতটাই সুযোগ দেয় না যে তাদের ভিতরে ঢুকবে এবং তাদের ঘুমোর ফাঁস করে দেবে, এটা আমার বউকে দেয় না। কিন্তু আমার বউ খুব টেকনিক্যালি তাদের সাথে ঢুকার চেষ্টা করতেছে, এবং বাংলাদেশে অনেক মেয়ে এনে দিবে, এগুলোও তাদেরকে বলে। তারা বলে এখান থেকে এই লোককে আগে রক্ষা করেন, তারা সর্বশেষ 20 লাখ টাকা বলছে, 20 লাখ টাকা দিলে ছেড়ে দিব।
তো আমার বউ বলতেছে ওনার তো ফ্যামিলিতে অত টাকা পয়সা নাই, উনি তো দিতে পারবে না। পরে বলে না দিতে পারলে ওকে আমরা মেরে ফেলবো, ওরে বিক্রি করবো, কিডনি বিক্রি করবো, হার্ট বিক্রি করবো, এটা বিক্রি করবো, কিন্তু ওকে টাকা আমরা দিতেই হবে, টাকা না দিলে ওকে ছাড়বো না। আর এখান থেকে টাকা না দিলে কাউকেই ছাড়া হয় না, বরং আপনাকেও টাকা দিতে হবে। আমার বউ বলে হ্যাঁ আমার ভাই তো আছে দেশে, হোসাইন তো আমার ভাই। আবার হোসাইনকে কিন্তু ক্যাম্পের মোটামুটি সবাই চিনে, এই ক্যাম্পের বাইরের ক্যাম্পের সবাই চিনে। আর হোসাইনের ছবিও সাথে করে নিয়ে গেছে এবং হোসাইনের সাথেও ফোনে কথাও বলাই দিচ্ছে। তো যার জন্য হোসাইন যখন কথা বলতেছে তাইলে সবাই আমার বউকে আলাদা একটা ফেসিলিটি দিচ্ছে, আলাদা একটা আশ্রয় দিচ্ছে যে হোসাইনের বোন ওই হিসাবে ওরা দেখতেছে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমার বউ যেটা বলো খারাপ নজর যদি দিয়েও থাকে, বাঙালি কিছু ছেলেফেলে আছে তারা নজর দিয়েছে, কিন্তু যারা মূলত মাফিয়া ওরা কখনোই আমার বউর দিকে খারাপ নজর দেয় না। ওদের টার্গেটে একটা টাকা, ওরা শুধু টাকা আছে, কিন্তু কোনো মেয়ের দিকে বিভিন্ন দেশের মেয়েরা এখানে আসতেছে, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল সহ অনেক দেশের মেয়েরা এভাবে মাফিয়াদের জালে পড়ে মাফিয়াদেরকে ধরে তারা ইউরোপে যাচ্ছে। বাট কোনো মেয়েদের অশ্লীলতা হানি করে না, কোনো মেয়েকে সাথে খারাপ কোনো সম্পর্ক করে না, কিন্তু ওদের টার্গেট শুধু টাকা, টাকা পাইলে ওরা ছেড়ে দেয়। তো যাই হোক, আমার বউ তখন এইভাবে পড়ে আছে, আমিও তখন পড়ে আছি। আমি তখন মানে নিজে অনেক টেনশন করতে আছি যে এরকম একটা বিপদ হয়ে গেল, ওইখানে কেন আসলো, এখন তো ওর জন্য আমিও মুশকিলে পড়ে গেলাম। তো আমার বউ পড়ে আছে, আমিও পড়ে আছি, এদিক দিয়ে আমার বউ তাদের সাথে কাজ করতে শুরু করছে। অনেক বাঙালি মেয়ে আছে, আমার বউ আবার হিন্দি ভালো জানতো, ইন্ডিয়ান ভাষাটা ভালো জানতো। তো ইন্ডিয়ান মেয়েরা আসলে ইন্ডিয়ান মেয়েদের সাথে কথাবার্তা বলে ওদেরকে আবার পাঠিয়ে দিতেছে এই দেশ থেকে ওই দেশে, ওদের সাথে আবার একটা ভালো সম্পর্কতা তৈরি করতেছে। এই যে এতগুলো দিন পার হয়ে গেল বা এতগুলো দিন পাস হইতে আছে, আমার বউ কিন্তু বলে না যে এখান থেকে আমাকে সে কীভাবে রক্ষা করবে, এবং সে শুধু আমাকে একটা কথাই বলে যে আমি একটা আইডিয়া মাথায় নিয়ে আসছি এবং ওই আইডিয়া অ্যাপ্লাই করে ওই আইডিয়া দিয়েই আমি তোকে এখান থেকে রক্ষা করে নিয়ে যাব, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তো আমি ওকে বারবার প্রশ্ন করি যে তোমার আইডিয়াটা কি, তুমি আমাকে সেটা বলো যে তুমি কোন আইডিয়া মাথায় নিয়ে এই মাফিয়াদের সাথে তুমি আমার কাছে পর্যন্ত চলে আসছো। তো এটা যদি তুমি আমাকে নাই বলো তাহলে আমি কীভাবে বুঝবো বা কীভাবে বুঝবো। আর এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, আমার মা যে আমার বউকে ডাউট করতো, আমার বউকে সন্দেহ করতো যে আমার বউ ভিডিও কলে কথা বলে, কিন্তু আমার বউ ভিডিও কলে হোসাইনের সাথে কথা বলতো। মানে চট্টগ্রাম থেকে হোসাইনকে ঢাকায় এনে আটকানোর জন্য বিশেষ করে আমার বউ পরিকল্পনা করেছে। আর আমার বউ আমাকে এটাও বললো যে আমি যদি হোসাইনকে পুলিশেও দিতাম তাও আমি তোমাকে বাঁচাইতে পারতাম না, কারণ পুলিশের প্রক্রিয়া এখান পর্যন্ত আসতে আসতে, এই লিবিয়ার এই জায়গায় আসতে আসতে কয়েক বছর লেগে যেত, এখানে তোমাকে তারা মেরেও ফেলতো, যার জন্য আমি এই আশ্রয়টা নিয়েছি। কিন্তু আমাকে বাঁচাবে কীভাবে এটা আমি আজও বুঝতে পারলাম না। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন, অনেকগুলো দিন তখন কেটে গেল। আমার বউ আমার সাপোর্টে আছে, এখানে আছে। আমার বউ আবার আমাকে এক্সট্রা খাবার এনে দিতেছে, আমার বাথরুম পাইলে আমাকে পরিষ্কার বাথরুমে নিয়ে যাইতেছে। মানে ওখানকার ওই দালাল যারা আছে, ভিন্ন দেশি দালাল যারা আছে, তাদেরকে ম্যানেজ করে আমাকে অনেক সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি দিচ্ছে। এরকম করতে করতে প্রায় 17-18 দিনের মতো আমরা ওই ক্যাম্পের মধ্যে ছিলাম। 17-18 দিন পরে আমার বউ তখন সেখানকার একটা দালাল ছিল, ওই দালালের সাথে কথাবার্তা বলে, লিবিয়ার দালাল আর কি, ওইটাকে বলে যে কীভাবে কী করা যায়। লিবিয়ার দালাল বলে যে দেখ আজকে যে ক্যাম্প, মানে আজকের যে বোট, ওই বোটটা মোটামুটি খালি আছে, মানে আজকের বোটে গেলে তোরা নিরাপদে যেতে পারবি, আজকের বোটে লোকের এতটাই চাপ নাই এবং আজকের বোট দিয়ে গেলে সবচেয়ে ভালো হবে। আমার বউকে ওখানকার লিবিয়ার একজন যিনি বোট ম্যানেজার, যিনি গেম দেয়, উনি বলার পরে যারা আমাদেরকে ওইখানে জিম্মি করে রাখে, আমার বউ তখন তাদের কাছে যায়, তাদের কাছে গিয়া বলে যে আমাদেরকে এখান থেকে ছুটানোর ব্যবস্থা করুন, আমরা চলে যাই, ও আমার পরিচিত, ওনাকে আমি সাথে করে নিয়ে যাব। পরে বলে যদি যেতে হয় তাহলে তোর 20 লাখ, ওর 20 লাখ, মানে সর্বনিম্ন 40 লাখ দিতে হবে, 40 লাখ দিলে তোদের দুজনকে ছেড়ে দিব। ওই সময় আমার বউ তখন হঠাৎ করে তার ব্যাগ থেকে, মানে তার যে ব্যাগ ছিল ওই মিনিটি ব্যাগ থেকে হঠাৎ করে ও তখন স্বর্ণের 2টা বার বের করে, এবং যে স্বর্ণের 2টা বারও বের করে, এই 2টা বার আমার কাছে মনে হয় 1 কোটি টাকার চেয়েও বেশি হবে, মানে এত পরিমাণের ওজন 2টা বার, এবং খুবই বড় 2টা বারও বের করে তখন এই 2টা ওই মাফিয়ার হাতে দিয়া বলতেছে যে আমি এগুলো আনছিলাম, ভাবছিলাম এগুলো আমি লিবিয়াতে নিয়ে যাব, যদি বিপদে পড়ি এগুলো বিক্রি করবো, তা না হলে করবো না। এখন আমার তো ধর এই ফ্যামিলি থেকে টাকা পাঠানোর কথা, তারা তো আর টাকা পাঠাচ্ছে না, যেহেতু আজকের এই বোট মোটামুটি খালি আছে, বোটও ছেড়ে দিবে, প্রায় আধা ঘন্টা বা 1 থেকে 2 ঘন্টা আছে, এর ভিতরে বোট ছেড়ে দিবে, বোট ছাড়ারও টাইম হয়েছে। তো বলতেছে আমি তো সুযোগের অপেক্ষায় ছিলাম যে কোন বোট ফাঁকা যাবে বা কোন বোটে মানুষ কম থাকবে, ওই বোটে আমি চলে যাব। তো আমি তো পরিবারে টাকার জন্য বলছি, তারা তো এখনও টাকা দিতে পারে না, যেহেতু টাকা দিতে পারে না আমি আমার বারগুলো দিয়ে দিলাম। এই বারগুলো আমি দুবাই থেকে আনছি, তখন এই বারগুলো 2টা বার তাদেরকে দিয়ে দেওয়ার পরে তারা ইন দ্য মেন টাইমে আগুন দিয়ে বারগুলোকে চেক করলো, তারা বলতেছে বার ঠিক আছে বলে আমার বললো তুই রেডি হো, এবং আমার বউ তখন রেডি হলো, আমাদেরকে এই বোটে দিয়ে দিবে। তো আমার তখন আমার বউর উপরে এত পরিমাণে রাগ লাগলো যে আমি পারতেছি না আমার বউকে আমি গলা টিপে হত্যা করি, যে তোর কাছে যদি এরকম স্বর্ণের বারে থাকবে তাহলে তুই আমরা আটকে রাখলি কেন, এতদিন পর্যন্ত কেন আমাদেরকে কষ্ট দিলি,
এতদিন পর্যন্ত আমার দায়িত্ব কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই। তোর কাছে এরকম স্বর্ণের 2টা বার আছে, 2টা বার যদি বিক্রি করে, একটা বার বিক্রি করলেও অর্ধেক, একটার 3 ভাগের 1 ভাগও যদি বিক্রি করতো তাহলেও 5-7 লাখ টাকা হয়ে যায়। তুই আমারে তো টাকা দিতে পারতে, টাকা দিলে তারা আমাকে এখান থেকে ছেড়ে দিত, আমি লিবিয়াতে চলে যেতাম, লিবিয়া থেকে ইতালি চলে যেতাম। তার মানে আমার বউ আমাকে কেন এই লিবিয়া পর্যন্ত সে আসলো এবং এই স্বর্ণের বারগুলো বাংলাদেশে বিক্রি করে আমাকে টাকা দিলে আমি যেতে পারতাম। অথবা এখানে যখন সে বারগুলো নিয়ে আসছে, এতদিনে বার যদি তাদেরকে দিত আমরা তো অনেক আগে চলে যেতে পারতাম। তাহলে কেন সে এরকম অপেক্ষা করতেছিল? আমি আমার বউর উপরে খুব রাগ করে আমি আমার বউর সাথে কথা বলি না। আমরা তখন বোর্ডে উঠে গেছি। বোর্ডে উঠে আমি একদম মুখ কালো করে বসে আছি, ওর সাথে আমি টোটালি কোনো কথা বলি না। আমাকে বলেছে, কী গো স্বামী, আমার সাথে কথা কইবা না? তোমার সাথে কি কথা বলবো, তুমি তো একটা বেঈমান বউ। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি একটা হিন্দু মেয়ে ছিলা, তোমার আমি ঢাকা থেকে বিশ্বাস করে ভালোবেসে মুসলিম বানাইয়া আমি আমার বউ বানাইয়া তোমার কাছে তোমার নিয়ে আসলাম। এই যে আমরা কথাগুলো বলছি এগুলো তো সাগরের মাঝখানে, মানে ওই যে হাওয়াই যে বোর্ড আছে, হাওয়াই বোর্ডের কথা বলতেছি। আমি তোমাকে নিয়ে আসলাম, অথচ তুমি আমার সাথে এত বড় বেইমানি করলা। ও বলে, কই বেইমানি করলাম, তোমারে আমি এখান থেকে বাঁচাইলাম না? আমরা, আচ্ছা বলো তো তোমার আম্মা কী বলছে? আমার আম্মা বলছে তুমি ফোনে কথা বলো, ফোনে অন্য ছেলেদের সাথে কথা বলো, কার সাথে কথা বলো, এবং কথা বলে তুমি আমার বিপদে ফালাইয়া ভাইগে গেছো। ও বলে, তোমার এখন কি মনে হয় আমি কি তোমাকে বিপদে ফালাইয়া ভাইগে গেছি? আমি বললাম, না, বিপদে ফালাই তো ভাগো নয়, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য আমার কাছে আসছো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বউ, তোমার কাছে এরকম স্বর্ণের 2টা বার থাকার পরেও তুমি আমাকে বাঁচাইলে না। মানে তুমি দেশ থেকে তো এ বার বিক্রি করে টাকা দিতে পারতা, তাই তুমি এটা আমাকে মানে এখানে কেন আনলা? এখান পর্যন্ত বার কেন আনতে হবে? তুমি আমাকে এটা বিক্রি করে দেশ থেকে টাকা দিতে পারতা না? আমাকে বলে, বারগুলো তো আমি দুবাই থেকে নিয়েছি। আমি তখন বললাম, তার মানে কি, তো দুবাইতে বার কিনতে কি টাকা লাগে না? দেশে কিনতে স্বর্ণ টাকা লাগে, দুবাই কিনতে কি টাকা লাগে না? ও বলে, হ্যাঁ, দুবাইতে কিনতেও টাকা লাগে, তবে দুবাইতে একটু কম টাকা লাগে। আমি বললাম, তো ঠিক আছে, দুবাইতে তুমি কম টাকা দিয়েও যদি কিনো, এই 2টা স্বর্ণের বারের দাম তো কম করে হইলো বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার মতো হবে। যত ওজন দেখলাম, এত ওজন, আমি তো ওরকম ওজনের স্বর্ণ দেখি নাই। 2টা বার আমি হাতে নিছি। আমাকে বলে, 2টা বার কি আসলে এত ওজন হওয়ার কথা? আমি বললাম, ওজনই তো, 2টা বার তো অনেক ওজন হইলো। আমাকে বলে, এত ওজন হওয়ার কথা কি না, আমাকে সেটা বলো। না, আমি তো জানি না। ও বলে, বার 2টা কিন্তু এত ওজন হওয়ার কথা না, এদের ওয়েট কিন্তু এত বেশি হওয়ার কথা না। তো এই বার 2টা যেহেতু এত বেশি ওয়েট, তার মানে এর মাঝে ঘাবলা আছে। আমাকেও ফিসির করে কথাগুলো বলতেছে বোর্ডের মধ্যে বসে, কারণ বোর্ডে মানুষ খুবই কম ছিল ওই সময়, মানে অনেকেই কম টাকা দিয়েছে। ওদের তো বোর্ড প্রতিদিনে যাইতেছে, প্রতি 2-1 দিন পর বোর্ড যাইতেছে। ওই বোর্ডে সম্ভবত কম মানুষ হয়েছে বা কম মানুষের কাছ থেকে টাকা নিতে পারছে, এই জন্য বোর্ডে মানুষ কম। আমার সাথে ফিসির করে কানের কাছে কথাগুলো বলতেছে। আমি তখন বললাম, তার মানে তুমি কি বলতে চাও? ও বলে, আসলে এগুলা বার না। আমি বললাম, উনি আমার সামনে আগুনে চেক করে উনি বললো বার, আর এরা মাফিয়াতে কাজ করে, এদের তুমি বলতেছো এগুলা বার না। ও তখন আমাকে জড়ায় ধরে কান্না করে বলে, আমি যেদিন তোমাকে ভালোবেসেছিলাম সেদিনকার পর থেকে আজকের এই মুহূর্তটা পর্যন্ত আমার জন্য তোমার বিন্দু পরিমাণের ক্ষতি হবে এটা আমি স্বপ্নেও চিন্তা করি নাই। আমি যখন বাংলাদেশে বিপদে পড়েছিলাম, মানে বাংলাদেশে আমি যখন তোমার ভাইকে বলছিলাম যে ভাই আপনি যান, আপনার ভাইকে বাঁচান, আপনার ভাইকে আপনি বাঁচাইতে পারবেন, আমি আপনাকে বুদ্ধি শিখিয়ে দেবো, আপনি আমার বুদ্ধিমতো কাজ করলে আপনার ভাইকে বাঁচাইতে পারবেন, আপনি একটা মেয়ে মানুষ হয়ে এটা করতে পারবো না, আপনি করেন। তোমার ভাই তখন ডিরেক্টলি আমাকে বলছে যে না, আমি এরকম রিস্ক নিয়ে আমার ভাইয়ের কাছে যাইতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তোমার ভাই সরে গেছে, তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ, শুধু তোমার মা কান্না করছে, তোমার বাবাও অতটা মন ভাঙে নাই। কিন্তু আমি তখন পাগল হয়ে গেছিলাম যে কী করে আমার স্বামীকে আমি এই লিবিয়া থেকে রক্ষা করে ইতালি পর্যন্ত নিয়ে যাব, আমার স্বামীর স্বপ্ন আমি পূরণ করব। শেষ পর্যন্ত আমি তখন নিরুপায় হইয়া, আমার কাছে অল্প কিছু টাকা ছিল, ওই টাকাগুলোর সাথে করে আমি তখন চলে আসি দুবাইতে। আমি তখন বললাম দুবাইতে? ও বলে, হ্যাঁ, আমি ট্যুরিস্ট ভিসা দিয়ে দুবাইতে আসি। দুবাইতে আসার পরে আমি তখন প্ল্যানিং করি যে কীভাবে তোমাকে ওখান থেকে রক্ষা করা যাবে, কারণ আমার কাছে তো টাকা নাই। আর আমি বাংলাদেশ থেকে আসার সময় শুধু স্বর্ণের দোকানে কাজ করার যে সরঞ্জামগুলো হয়, স্বর্ণ গলানো, স্বর্ণ বিরেট করা, এই ধরনের যে কাজগুলো হয়, ওই কাজগুলো আমি বাংলাদেশ থেকে মোটামুটি আমি নিয়ে আসি, ওই জিনিসগুলো নিয়ে আসি, এবং ওগুলো নিয়ে আমি তখন দুবাইতে আসি। মানে দুবাইতে আসার পরে আমি স্বর্ণের বারগুলো আগে স্যাম্পল নিই, স্বর্ণের বারগুলোর ছবি উঠাই। স্বর্ণের বারগুলোর ছবি উঠানোর পরে আমি আমার বন্ধু যেই বাসায় থাকতো, আমার ওই বন্ধুর বাসায় থেকে আমি তখন খুব টেকনিক্যালি আমার ওই বন্ধুর রুমে থেকে আমি তখন নিজে 2টা বারের প্লেট তৈরি করি। 2টা বারের প্লেট মানে কভার, খোসা যেটাকে বলে, 2টা বারের খোসা তৈরি করি, এবং খুব দেখতে ওই বারগুলোর মতো একই ডিজাইনের নাম্বার সব কিছু দিয়ে বারের 2টা কভার আমি তৈরি করি। 2টা কভার তৈরি করার পরে লোহা গলিয়ে উপরে হচ্ছে আপনার এক ধরনের কি, ও যেটা বললো আর কি, স্বর্ণের উপরে কি এক ধরনের প্রলেপ দিয়েছে, এটা ওর বাসা, আমি বুঝি নাই।
একটা প্রলেপ দিয়েছে এবং ওই প্রলেপটা দেওয়ার পরে লোহা গলিয়ে কিভাবে জানি এই বারের ভিতরে ও লোহা ঢুকিয়ে দিছে। মানে বারের যেই ইয়েগুলো ছিল, মানে যে দুটা পাত ছিল ওই পাতগুলো ঠিক আছে, মানে কবার খোসা যেরকম আমরা বাদাম খাই না, বাদামে যেরকম খোসা ওরকম ভারে মানে স্বর্ণের খোসা ছিল, কিন্তু ভিতরে যেটা ছিল সেটা ছিল হচ্ছে আপনার লোহা গলানো। তার মানে ওয়েটটা ওভাবেই ধরা হয়েছে। কিন্তু এই দুইটা মানে যেই দুইটা স্বর্ণের খোসাও তৈরি করছে ওই দুইটার দাম 5 লাখ টাকাও না। এই দুইটা স্বর্ণের দাম 5 লাখ টাকাও না, কিন্তু এগুলোর ভিতরে লোহা ঢুকানোর পরে এগুলো এতটা ওয়েট হয়েছে। আমি তখন বললাম কী বলে, এটা তুমি দুবাইতে করছো? বলে হ্যাঁ, এটা আমি দুবাইতে করছি এবং দুবাইতে করে এই দুইটা বার সাথে করে নিয়েই আমি লিবিয়াতে এসেছি, কারণ এই দুইটা বার আমি ওদেরকে দিয়ে আমি এখান থেকে চলে যাব। আমি তখন বললাম ঠিক আছে, কিন্তু তুমি এতদিন দিলে না কেন? ও আমাকে বলে শোনো, যদি ওদের হাতে আমি টাইম দিতাম, যে কোনো সময় দিতাম, ওরা হয়তো এটা অন্য কোনোভাবেও চেক করতে পারতো, কারণ ওদের কাছে যেহেতু ইয়াতে কাজ করে, মাফিয়াতে কাজ করে, ওদের কাছে অনেক ধরনের মেশিন থাকে, ওইটা দিয়ে ওরা চেক করে ফেলতে পারতো। এই বারের খোসার মানে স্বর্ণের খোসার ভিতরে যে লোহা রাখা, এটা যদি তারা ধরে ফেলতো তাহলে কিন্তু আমাকে আর তোমাকে ওখানে মেরে ফেলতো। এই জন্য আমি তাদের সাথে প্রথমে সম্পর্ক দিলাম, ভালো কথা বললাম, ওদের সাথে একটা সম্পর্ক তৈরি করলাম যে ওদের কাছে আসলে স্বর্ণ চেক করার মতো কী জিনিস আছে এটা আমি জানছি। আমি তাদের সাথে মিশে দেখলাম যে না, স্বর্ণ চেক করার মতো তাদের কাছে কোনো জিনিস নাই। কিন্তু আমি যদি এই বারগুলো তাদেরকে 2-3 ঘন্টা আগে বা 2-3 দিন আগে দিতাম, তারা হয়তো কোনো স্বর্ণ দোকানে নিয়ে ওটা চেকও করতে পারতো, বা বারের ভিতরে আসলে স্বর্ণ আছে কিনা সেটাও চেক করতে পারতো। এই জন্য আমি টেকনিক্যালি যখন দেখলাম যে মাত্র 2 ঘন্টা বাকি আছে আপনার ছাড়ার, মানে গেমস দেওয়ার 2 ঘন্টা বাকি আছে, ওই 2 ঘন্টা আগে আমি তখন খুব টেকনিক্যালি তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে আমি তখন এই 2টা বার কোনোভাবে দিয়েছি। তারা আগুনে চেক করে দেখেছে মানে স্বর্ণ দেখে তারা তোমাকে আর আমাকে দুজনকে ছেড়ে দিয়েছে। তার মানে এটার ভিতরে মানে গলিত লোহা ছিল, আর লোহার এবং স্বর্ণের মধ্যখানে এক ধরনের পাত ছিল, যেটার কারণে স্বর্ণ এবং লোহার মিশ্রণ হচ্ছিল না। তো আমি তখন এটা মানে শোনার পরে এতটাই অবাক হয়ে গেলাম যে কীভাবে সম্ভব। ও বলে হ্যাঁ এটা সম্ভব। আমি বললাম এখন যদি তারা জেনে চাও? বলে না, এখন তারা আর জানবে না, কারণ তাদের সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ, এখানে কোনো ওয়্যারলেস নাই, এবং তাদের সাথে এই মানে যে এখন মানে আমাদেরকে নিয়ে যাচ্ছে তার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এবং তারা এটা তো সহজে চেকও করতে পারবে না, তুমি আমি বেঁচে যাব। আমি তখন বুকে হাত দিয়ে বললাম বউ তুমি আমার জন্য এরকম রিস্ক নিলা? ও বলে হ্যাঁ, স্বর্ণের খোসার ভিতরে লোহা ঢুকিয়ে বাদামের মতো বানিয়ে বারের মতো বানিয়ে এটা আমি ওদেরকে দিয়ে তোমাকেও রক্ষা করছি, আমিও রক্ষা পাইছি। মানে আমি তখন আমার বুকে জড়িয়ে ধরলাম যে আসলে ও যদি না থাকতো তাহলে মনে হয় না যে আমি এখান থেকে কখনোই রক্ষা পাইতাম। তো আমরা তখন প্রায় লিবিয়া ক্রস করে চলে গেছি। আমি মনে মনে ভাবতেছি আল্লাহ, আমি যদি কোনো সময় ওইখানে আর ফিরে না আসি, মানে ওই জায়গায় আর ফিরে না আসি, তো আমার একটা চিন্তা ভাবনা ছিল যে ওই জায়গায় যদি ফিরে আসি তাহলে তো আমরা ধরা খাবো। আর আমার বউ যেই মানে হাওয়াই বোটে করছে ওই বোট ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ওইখানে মানুষ খুব কম ছিল, এবং এই বোটটা আজকের এই দিনটা খুব বেটার মানে অন্য দিনের তুলনায়, এই জন্য বেশি টাকা নিয়ে আজকের এই বোটে মানুষ উঠানো হয়েছে। তো যাই হোক, এই বোটে করে আমরা তখন প্রায় আপনার ইতালির কাছাকাছি চলে আসছে, মানে আল্লাহর কি হুকুম আর কি। ইতালির কাছাকাছি আসার পরে হঠাৎ করে বোটটা তখন মানে একটা সমস্যা দেখা গেল। সমস্যা বলতে বোটটা ছিদ্র হয়ে গেছে নিচে দিয়ে, কোনো মাছের সাথে ধাক্কা লাগছে না কিসের সাথে লাগছে, বোটটা ছিদ্র হয়ে গেছে। এই বোট কিন্তু ছিদ্র হওয়ার কথা না, এবং হাওয়াই বোটটা যখন ছিদ্র হয়ে গেল পানি ঢুকতে শুরু হলো, তখন কিন্তু আমরা ইতালিতে ঢুকে গেছি, মানে ইতালির এরিয়াতে আসি। চিন্তা করলাম কি করা যায়। আমার বউ তো সাঁতার কাটতে পারে না, ও আবার পানিকে ভয় পায়। আমরা তখন বোটটা ছেড়ে যা কয়েকজন ছিলাম আমরা তখন সবাই নিচে পড়ে গেলাম, এবং যিনি ওখানকার ছিল মানে যে চালাইতেছিল সে তখন কেমনে ইঞ্জিল দিয়ে এমনি করে সামনের দিকে চলে যাচ্ছে, বাট আমাদেরকেও নিয়ে যাচ্ছে না। আমরা তখন এই সাগরের ভিতরে শুধু মাথা লাড়তে থাকি। তখন আমার বউর অবস্থা খুব খারাপ, ও নাকে মুখে পানি ঢুকে গেছে, এবং আমি শুধু ওই একটা নিজে টেনশন করি, আল্লাহ আমাকে যদি ধরা খাই, এবং ধরা খাই যদি আমাদেরকে লিবিয়াতে নিয়ে যায়, কারণ লিবিয়াতে নিলে যদি কোনোভাবে আমার বউর ওই বার তো ধরা খাবেই খাবে, এটা এখনও কার পরে হোক, এবং বার যদি ধরা খায় তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমার বউকে মেরে ফেলবে। এই জন্য বলি আল্লাহ যদি মারতে হয় তুমি মাইজ সাগর আমাদেরকে মেরে ফেলো, কিন্তু আমাদেরকে তুমি লিবিয়া পর্যন্ত নিও না। এমন করতে করতে আলহামদুলিল্লাহ আমরা তখন আপনার ইটালির যে কোস্টগার্ড ছিল, ইটালি কোস্টগার্ডের কাছে আমরা ধরা খাই, এবং ইটালি কোস্টগার্ডের কাছে ধরা খাওয়ার পরে তারা তখন আমাদেরকে ইতালিতে নিয়ে আসে। আমার বউর অবস্থা তখন খুব খারাপ, ওর পেটে পানি টানি ঢুকে অবস্থা খুব খারাপ। ওইখান থেকে কিন্তু বেশি না, একজন মানুষ ডুবে গেছে, মানে টোটাল নিচে পড়ে গেছে, আর আমি আমার বউকে পিঠের মধ্যে দিয়ে আমি সাঁতার কাটতেছিলাম, আমার বউকে আমি ডুবতে দেইনি। তো বর্ডারে মানে আমাদেরকে পার পর্যন্ত আসছে, আনার পরে আমার বউর অবস্থা তখন খুব খারাপ, খুব সিরিয়াস অবস্থা, মানে ও নিঃশ্বাস নিতে পারতেছে না। ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যায় এবং আমাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়, এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার 3 ঘন্টা পরে আমি ওখানকার ওই লোকদের মাধ্যমে জানতে পারি যে একজন মহিলা যে ছিল, যার নাম ছিল মনি আক্তার, এই মনি আক্তার মূলত কে আমাকে জিজ্ঞেস করলাম। আমি বললাম যে মনি আক্তার আমার ওয়াইফ। তখন আমাকে বলতেছে যে শি ইজ ডেড। আমি বললাম মানি? বলে সে মারা গেছে।
আমি তখন বললাম, পরে বলে তার পেটে অনেক পানি ঢুকে গেছে এবং সে অনেকক্ষণ ধরে সেন্সলেস অবস্থায় ছিল, যার জন্য তাকে বাঁচানো সম্ভব হয় নাই, সে মারা গেছে। এবং এভাবে যদি মারা যায় তাহলে তাদের যে মানে ট্রাস্ট থাকে, ট্রাস্ট বলতে হচ্ছে একটা সংস্থা থাকে, এই মানে ওই মৃতদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তাদের ওই চলে, ওইখানে দিয়ে দেয়। আর বল লাস্টটা নাকি ওইখানে দিবে। আমি তখন বললাম যে আমি তাকে একটাবার দেখতে চাই, বিকজ শি ইজ মাই ওয়াইফ। পরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমি একটা নজর আমার বউকে দেখি, তো দেখে মনে হচ্ছিল না যে মনি মারা গেছে, মানে আমার মনে যেন শুয়ে আছে, আমার কাছে ঠিক এমনটাই মনে হচ্ছে। আমি আমার বউটাকে জড়িয়ে ধরে যে কান্না করব এরকম সুযোগ আমার ছিল না। গ্লাসের ভিতর থেকে আমি আমার বউকে একটুখানি দেখলাম এবং ওদের ওই ট্রাস্ট তহবিলে আমার বউয়ের ডেড বডি দিয়ে দেবে, তারা নিয়ে চলে গেল। আশ্রয় কেন্দ্র থেকে আস্তে আস্তে বের হলাম। বের হওয়ার পরে পরিবারের সাথে আর যোগাযোগ করলাম না, ওখান থেকে বের হলাম। বের হওয়ার পরে ইতালিতে কিছুদিন কাজ করলাম। এর মাঝে আব্বার মার সাথে যোগাযোগ করে জানতে পারলাম আমার আব্বা নাকি মারা গেছে কিছুদিন আগে, এবং ছোটো ভাই এখন দুবাই আছে এবং দুবাই থেকে দেশে যাতায়াত আছে, ভালো আছে। তো সেখানে দুবাইতে অনেক মানে ইতালিতে প্রায় অনেক দিন মোটামুটি টেম্পারারি কাগজপত্র করলাম। বছর খানিকের মধ্যে কাগজপত্র হওয়ার পরে সেখান থেকে আমি তখন ফ্রান্সে চলে যাই। সিলেটি ভাইয়ের সাথে সম্পর্ক হয়, তিনিও ফ্রান্সে যায়, তার বোন জামাই ফ্রান্সে থাকে, তিনার সাথে ফ্রান্সে চলে যায়। এবং ফ্রান্সে যাওয়ার পর আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি এবং মোটামুটি ফ্রান্সের কাগজপত্র আমার সব কমপ্লিট হয়। আমি ফ্রান্সের নাগরিক হিসেবে এখন ওই দেশে আছি। তো আজ পর্যন্ত বিয়ে করি নাই এবং প্রতিদিন রাতের বেলায় অনেক নিউজ দেখতে পাই, অনেকেই সাগর পথ পাড়ি দিয়ে ইতালিতে আসে, সাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইতালিতে আসে, এরকম অনেক নিউজ, অনেক পেপার পত্রিকায় বা এইসব জিনিস দেখতে পাই। কিন্তু আমি যখনই এগুলো দেখি তখন আমার বউর কথা মনে হয়। আমার বউ আমাকে বাঁচাতে গিয়ে নিজেই আগুনে ঝাঁপ দিল। আমার বউ তো হিন্দু ছিল, আমি তাকে মুসলিম বানাইছি। আপনার মাধ্যমে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার বউকে মাফ করে দিয়ে জান্নাত দান করে। এবং এই দূর পথে বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত আসার পথে আমার বউ যদি কোনো রকমের খারাপ কাজের সম্মুখীন হয়েও থাকে, আমি স্বামী হিসেবে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যাতে তাকে মাফ করে দেয়। আমি আর বিয়ে করি নাই বা বিয়ে করে নতুন করে কারোর সাথে সংসার করার কোনো ইচ্ছে আমার জাগে নাই। আমার বউয়ের যেই স্মৃতিগুলো আমার সাথে আছে, আমি সেই স্মৃতিগুলো নিয়ে আমার বাকি জীবনটা কাটাতে চাই। এরই মাঝে অন্য কোনো মেয়ের স্মৃতি আমি আমার বউকে জমা দিতে চাই না। আমার দৃঢ় বিশ্বাস আমার বউকে আমি মৃত্যুর পরে পাবো। ওকে আমি এতটাই ভালোবাসি যে ওর জায়গায় অন্য কাউকে বসানো এক জীবন আমার পক্ষে আর সম্ভব না। আপন ভাই, আপনার ফ্রান্স থেকে আমি সবসময় আপনার গল্পগুলো শুনে আমার ভালো লাগে, যার জন্য আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি মনে হয় আপনি প্রচার করবেন তবে আপনি করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার মাকে টাকা দিয়ে পরে হজ করাইছি। আমার মা এখন অনেক বৃদ্ধ, আমাকে সবসময় বলে দেশে চলে, আমি আর দেশে যাই নাই এবং দেশে যাওয়ার কোনো ইচ্ছা আমার আর হয় নাই। ভালো থাকবেন আপন ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, ওনার মুখ থেকে আমি কিছুটা গল্প শুনেছি এবং বাকিটা উনি আমাকে লিখে পাঠিয়েছে। তো যতটুকু আমি ওনার কাছ থেকে শুনেছি বা যতটুকু উনি আমাকে বলেছে, উনি যখন লাস্টের দিকে এই কথাটা বলে যে তার বউ হসপিটালে নেওয়ার পরে মারা গেছে, এটা আমি মানে আমার ভিতরটা তখন মনে হয় যেন ফেটে যাচ্ছিলো। আসলে এটা একটা মানুষ, একটা বউ, আজকাল স্বামী বিপদে পড়লে স্বামী যদি বউকে ঠিকমতো ভরণ পোষণ দিতে পারে না, বউয়ের দায়িত্ব পালন করতে পারে না, সে বউ তার স্বামীকে ছেড়ে দিয়ে অন্য স্বামী তৈরি করে নেয়, অন্য স্বামী বানায়। অথচ এই মনি আক্তার, সে এই হোসাইন নামক ছেলের সাথে রিলেশন করলো, রিলেশন মানে ফেক রিলেশন করে তাকে ঢাকায় এনে ধরে তাকে আটকিয়ে তার মাধ্যমে সে দুবাইতে গেল। মানে তার মাধ্যমে বলতে দুবাইতে যাওয়ার পরে তার মাধ্যমে সে দালাল ঠিক করলো, সেই দালালের মারফতে সে তার স্বামী যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে গিয়ে পৌঁছাইলো। ক্যান ইউ বিলিভ দ্যাট? যে ওইখানে পৌঁছানোর পরে তার স্বামীকে ফেক স্বর্ণের বার দিয়ে তার স্বামীকেও রক্ষা করলো, সে নিজেও রক্ষা পেল। কিন্তু শেষের দিকে
আল্লাহর ইচ্ছাটা যে এমন ছিল এটা আমি স্বপ্নও কল্পনা করতে পারিনি, স্বপ্নও চিন্তা করতে পারিনি। তবে যাই হোক, আল্লাহ যাকে পছন্দ করে তাকে তিনি নিয়ে যায়। হয়তো মনি আক্তারকে আল্লাহ তাআলা পছন্দ করেছে এবং মনির জীবন দিয়ে তার স্বামীর নতুন জীবন দিয়েছে, এটাই হয়তো বাস্তব। কারণ শামীমকে যদি এইভাবে রক্ষা করা না হতো, তার আগে পরে শামীমকে মেরে ফেলতো। তো হয়তো মনি আক্তার তার নিজের জীবন দিয়ে স্বামীর জীবন রক্ষা করেছে। এমন বইয়ের নাম ইতিহাসে লেখা থাকুক সারা জীবন, এই প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুগণ, আপনার সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আর অবশ্যই শামীম ভাইয়ের জন্য 2 কলম লিখে যাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো পড়ে শামীম ভাই হয়তো মনে শান্তি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় এখানেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।